আলহামদুলিল্লাহ স্যার। আপনি ভালো আছেন স্যার? আছে আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, লাস্ট ক্লাসে আমি লাস্টে তো একটু তাড়াহুড়া করে শেষ করতে হয়েছিল। কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা, কোনো কিছু শেয়ারিং আছে কিনা? স্যার লাস্ট ক্লাসটা মিস করছিলাম, মানে হালকা একটু রিভিউ করা যায় কিনা সামারি? অনেক মিস করেছেন আপনি। অনেক মিস করেছে। ক্লাস মিস করা না করলে ভালো। হ্যাঁ, এটা হ্যাঁ, অবস্থিত ভাবে হয়েছে আর কি। এখন যদি হালকা একটু সামারিটা যদি একটু রিভিউ করতেন। ক্লাস মিস না করা ভালো, কারণ ক্লাসের কি ভিডিও রেকর্ড হয় নাই? ভিডিও রেকর্ডটা হয়েছে মনে হয়, পাবেন ভিডিও রেকর্ডটা আপনারা পাবেন ইয়ে থেকে, আইসিএমবি থেকে পাবেন। ঠিক আছে স্যার, ওইটা গ্রুপে দিয়ে দিলে তো স্যার আমরা যারা মিস করছি হ্যাঁ, দেখে নিতে পারবো। হ্যাঁ, হ্যাঁ, সেটা ভিডিও রেকর্ড পাবেন, সমস্যা হবে না। মোটামুটি 89 জন জয়েন করেছে, সো আমরা শুরু করতে পারি। স্যার, এখানে একটা বিষয় শেয়ার করি যে ভিডিও রেকর্ডের যে বিষয়টা, এটা সম্ভবত অফিস থেকে নিতে হবে, আলাদাভাবে শেয়ার করবে না। আচ্ছা, আচ্ছা, তাহলে একটু অফিসে যোগাযোগ করে নেবেন। এটা রেকর্ডিং কন্ট্রোল আমাকে দিয়েছে মনে হয়। এটা এটি প্রিমিয়াম ভার্সন, তো এটা আমার মনে হয় আইসিএমবি তারা নিজেরাই করছে, তারাই হোস্ট। আপনাদের মতো মনে হয় আমাকেও জাস্ট তারা এন্টার দেয়, অ্যাক্সেস দেয়। এজ এ রেজাল্ট আমার মনে হয় এটা আমি নিজেও, তারা অবশ্যই রেকর্ড করছে এটা। ইভেন এটা আমার মনে হয় আপনাদেরকে এটা সাপ্লাই করবে। কি হলো? জুম ইজ নট রেসপন্ডিং কেন? স্যার, আমরা কিন্তু শুনতে পাচ্ছি না।
কিছু তো শুনতে পাচ্ছি না স্যার। তাও যাচ্ছে না। আরে ডিস্টার্ব করতেছে তার, এখন কিছু বলতেছেন না এরকম কেমন? চ্যাটে লিখেন। আরে নেট প্রবলেম, লিখে দিতে WhatsApp থেকে। স্যারের কথা শোনা যাচ্ছে না। স্যারের জুম সফটটা মেবি অফ হয়ে গেছে। তো নাই ক্লাসে, সব কথা শুনবেন কিভাবে? স্যারই তো নাই। স্যার মেবি নেটওয়ার্ক ইস্যুতে ডিসকানেক্ট হয়ে গেছে। নেটওয়ার্ক না, ওনার সফটওয়্যারতে সমস্যা হয়েছে। ওই যে জুম সফটওয়্যার ওনার লোড নিচ্ছে না। ওটা ওই যে ক্লোজ করে দিয়েছে, এখন আবার নতুন করে জয়েন করতে হবে। হ্যালো। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। হ্যালো। জি স্যার, এখন জি জি স্যার। স্যার। স্যার শুনছি স্যার এখন। হুম, বাট আমার কথাটা হচ্ছে, রিপিট হচ্ছে কেন? স্যার মেবি নেটওয়ার্ক আমরা তো ইস্যু, শুনতে একটু পাচ্ছি। একটু সময় নেন স্যার। স্যার নেটওয়ার্ক তো ঠিকই কেউ আছে। হয়তো বা ম্যাম, কেউ হয়তো বা স্যার সাউন্ড বক্স দিয়ে আপনার লেকচার শুনতেছে, যার কারণে কি হইতে পারে। হ্যালো, রিপিট হচ্ছে। জি স্যার আপনার কথা, হ্যাঁ। স্যার কাইন্ডলি ডিসকানেক্ট হয়ে আবার জয়েন করে ট্রাই করে দেখুন হচ্ছে কিনা। ওকে, আর ওকে, আমাদের সবাইকে মিউট করে দিয়েন স্যার তাহলে। হ্যালো, এখন ঠিক আছে? না স্যার, সেম স্যার সেম শোনা হয়েছে। যাচ্ছে। শোনা আমি যাচ্ছে কিন্তু পাচ্ছি বাট না। না মানে রিপিট এর তো আগে হয় না। আমি পেয়েছি, এর আগে তো রিপিট হচ্ছে না। স্যার না রিপিট ঠিক হয় আছে, না, ঠিক স্যার, আপনি আছে, কন্টিনিউ করেন। আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ, মানে হয়েছে কি, মানে দুইবার জয়েন হয়ে গেছিল আমার ল্যাপটপ থেকে, কারণ ওই জয়েন হচ্ছিল না, যেন ক্লিক করছিলাম, ও একটু সময় নিচ্ছিল জুমটা। তো যার কারণে দুইবার জয়েন হওয়ার কারণে কথা রিপিটটা হচ্ছিল। তো একজন যেটা বলেছে যে স্যার কেউ মনে হয় শুনছে, সেটাই ট্রু। এখন তো ঠিক আছে? জি স্যার, এখন ঠিক আছে। জি, জি স্যার এখন ক্লিয়ার। ওকে। স্ক্রিন দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা সবাই শুরু করে দেই। তো লাস্ট ক্লাসে অ্যাকচুয়ালি আমরা কর্পোরেট গভর্নেন্সের লাস্টে যেটা দেখেছিলাম, ফেইল। অ্যাকচুয়ালি থিওরি গুলো আমরা শেষ করেছিলাম। থিওরি শেষ করার পর দেন আমরা কিছু কেস, কিছু ইন্টারন্যাশনাল ইস্যু দেখেছিলাম, যে সেখানে কর্পোরেট গভর্নেন্স কেন ফেল করেছিল, এজ এ রেজাল্ট হোয়াট দে বট ডাউন, and also they have given some theories due to their failureness, and also they have given some report like Cadbury report. দেন আমরা দেখেছিলাম যে বাংলাদেশের পার্সপেক্টিভে এই কর্পোরেট গভর্নেন্সের কয়েকটা কেস দেখেছিলাম, যে সেখানে কিভাবে ফেলিওর করেছে, তাদের একটা কিছু সিনারিও আমি দিয়েছিলাম। প্রত্যেকটাই ছিল আসলে পেপার বেসড, নিউজ পেপার বেসড। সেই জায়গা থেকে কিছু ইনফরমেশন নিয়ে দেন তার উপর যে আসলে কি কারণে সেই অর্গানাইজেশন গুলো ফেল করলো, সেখানে কর্পোরেট গভর্নেন্সের কোন কোন অর্গান গুলো, কোন কোন কম্পোনেন্ট গুলো দায়ী ছিল, সেগুলো আমি একটু দেখানোর চেষ্টা করেছি।
বেসিক্যালি এগুলোই ছিল। আর আজকে যেটা আলোচনা করতে চেয়েছি, ফ্যামিলি বিজনেস ইন বাংলাদেশ। ঠিক আছে। আর ওই গতকালের একটু শেয়ারিং একজন করতে গিয়ে তখন আমি ডিসকানেক্ট হয়ে গেলাম, তো একটু বলেন, শেষ করে নিই, দেন আমি স্টার্ট করি। কি যেন বলতে চেয়েছিলেন? হ্যালো, চলে গেছেন মনে হয়। আচ্ছা, তো এখানে ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্যামিলি বিজনেস। আচ্ছা, ফার্স্টলি যদি দেখি যে অ্যাকচুয়ালি ফ্যামিলি বিজনেস বলতে কি বুঝি, মোরলেস আমরা বুঝি, এরপর জাস্ট একটু দেখে আসবো। ফ্যামিলি বিজনেস ইজ এ বিজনেস এন্টিটি where decision making is influenced by multiple generation of a family. That is the key element but key word of the definition of the family business. Influenced by multiple generation of a family who have ownership and control over the enterprise. These businesses are often privately held, but some large family-owned corporations in Bangladesh are also publicly listed. It's also true. Family business তারাও কিন্তু publicly listed আছে. Typically, founders pass ownership and leadership to their children and relatives, creating a legacy-based management structure. এটি হচ্ছে মূল ইস্যু। Typically, try to understand. Founders pass ownership and leadership to their children or relatives, creating a legacy-based management structure. Just look to the Square Group. দেখেন, স্কয়ারের এত বড় গ্রুপ, তারা যে ফাউন্ডার স্যামসন এইচ চৌধুরী ছিলেন, তার পরবর্তীতে তাদের কিন্তু সেই লিগ্যাসি কিন্তু কিভাবে হয়েছে, তাদের চাইল্ড, তাদের পরবর্তী যে জেনারেশন, চাইল্ডের পর যে জেনারেশন চাইল্ড, তাদের মাধ্যমেই কিন্তু অনারশিপ আর লিডারশিপটা এখনো আছে। ঠিক আছে। সেখানে ম্যানেজমেন্ট স্ট্রাকচারটাও লিগ্যালি বেসড হয়েছে। তো ফ্যামিলি বিজনেসের এটা একটা এক্সাম্পল। ফ্যামিলি বিজনেসের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো থাকে সেখানে আমরা এই ডেফিনেশনের মাধ্যমে আমরা এখানে পেয়ে যাব। ফার্স্ট অফ অল হচ্ছে ফ্যামিলি ওনারশিপ এন্ড ম্যানেজমেন্ট। দ্যাট মিনস ফাউন্ডার অর ফ্যামিলি মেম্বার্স হোল্ড দ্য মেজরিটি অফ শেয়ারস। তারা মেজরিটি শেয়ার হোল্ড করে। Management is usually led by family members rather than external professionals. For example, Bosundara Group, Prana Field Group, Akij Group, all are family control business. Second one, long-term vision versus short-term profit. Unlike publicly traded companies driven by quarterly earnings, family businesses often focus on long-term growth and stability. For example, Square Group has expanded its business from pharmaceutical to FMCG, fast-moving consumer goods and textiles over decades. Strong personal and cultural values. Family business in Bangladesh emphasize trust, loyalty, and traditional values in decision making. Hierarchical leadership is common, where senior family members have final decision making authority. It's very true. চ্যালেঞ্জিং ইন সাকসেশন প্ল্যানিং, এটা একটা ফ্যামিলি বিজনেসের গুরুত্বপূর্ণ ফিচার, সেটা হচ্ছে চ্যালেঞ্জেস ইন সাকসেশন প্ল্যানিং। ওয়ান অফ দ্য বিগেস্ট challenges for family business in Bangladesh is succession planning. Founder-centric leadership often leads to family conflict regarding who will take the over. It is the crisis issue. Actually, founder-centric leadership. Actually, the leadership যারা ফাউন্ডার তাদের থেকেই হয়। এটা যখন পরবর্তীতে সাকসেশনের দিকে যায়, তখন কিন্তু ফ্যামিলি কনফ্লিক্ট গুলো অ্যারাইজ হয়, যে কে নেবে, কোন ছেলে নেবে, বড় ছেলে নেবে, মেজো ছেলে নেবে না ছোট ছেলে নেবে, রিগার্ডিং হু উইল টেক ওভার। রহিম আফরোজ গ্রুপ ফেসড ইন্টারনাল রিস্ট্রাকচারিং ডিউ টু লিডারশিপ ট্রানজিশন। রহিম আফরোজ এটা ফেস করেছিল। দেন লিমিটেড প্রফেশনালাইজেশন।
Many family businesses rely on family members rather than external professionals for management role. This can sometimes lead to inefficiencies and lack of modern corporate governance. এখন যদি আপনি প্রফেশনালদের উপর ডিপেন্ডেন্ট না হয়ে অনলি ফ্যামিলি মেম্বারদের উপর ডিপেন্ডেন্ট হন, সেটা যেখান থেকে যেভাবে আসুক না কেন, তো সেই জায়গাগুলো তো আমার কর্পোরেট গভর্নেন্সের অভাবেই সেই জায়গাগুলোতে থেকে যাবে। এখানে বলছে however some businesses Beximco group have adopted professional management structure. বেক্সিমকোর কিছু কিছু জায়গায় প্রফেশনালদেরকে ইউজ করেছে, শুধু ফ্যামিলি মেম্বারদেরকে সেই জায়গাটাতে প্রায়োরিটি দেয়নি। 6 নম্বর, diversification and expansion. Many family owned firms have expanded across multiple industry. এই ফিচারটা আছে বাংলাদেশে এন্টারপ্রেনারদের মধ্যে, এই ফিচারটা আছে যে তারা মাল্টিপল ইন্ডাস্ট্রিতে চলে যায়, তারা বিজনেসকে এক্সপান্ড করে, তাদের বিজনেস গ্রোথ হলে তারা বিজনেসকে এক্সপান্ড করে। সরি, একটু আমার একটা কল আসছে। আচ্ছা, তো সেই জায়গায় যেমন নাভানা গ্রুপ হ্যাজ ডাইভার্সিফাইড ইনটু অটোমোবাইলস, রিয়েল এস্টেট এন্ড কনস্ট্রাকশন, real example of diversification and expansion in family business. The last one I have said, political and economic influence. Large family business in Bangladesh often have close ties with policymakers. Their influence helps in securing business-friendly policy, but can also lead to unfair advantages. হ্যাঁ, দেখেছেন? আপনার পলিটিক্যাল টাইস যদি থাকে, সেক্ষেত্রে বিজনেস করা যেমন ইজি হয়ে যায়, একইভাবে দ্যাট লিড টু আনফেয়ার অ্যাডভান্টেজেস, যেটা আমরা দেখি, জেনারেলি দেখি বিভিন্ন গ্রুপের কথাই যদি আমরা বলি, তখন একটা পার্টিকুলার গভর্নমেন্টের কথা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। সো এই যে দিজ আর দ্য সাম ক্যারেক্টারিস্টিক্স দ্যাট মেক দ্য ফ্যামিলি বিজনেস। এখানে কিছু প্রমিনেন্ট ফ্যামিলি বিজনেসের এক্সাম্পল দিয়েছে, যেমন বসুন্ধরা গ্রুপ, তাদের রিয়েল এস্টেট আছে, পেপার আছে, সিমেন্ট আছে। তাদের কি ক্যারেক্টারিস্টিক্স যদি বলি, মাল্টি ইন্ডাস্ট্রি ফ্যামিলি কন্ট্রোল। প্রাণারএফএল, এফএমসিজি, প্লাস্টিক্স, এগ্রিকালচার, তাদের কি আছে, স্ট্রং ব্র্যান্ড ভ্যালু আছে, তাদের সেকেন্ড জেনারেশন লিডারশিপ চলছে। বেক্সিমকো গ্রুপ, ফার্মাসিউটিক্যাল, টেক্সটাইল এন্ড ব্যাংকিং, এদের আবার পাবলিক লিস্টেড আছে, যেমন হচ্ছে আপনার টেক্সট ব্যাংকিং যেটা, সেটা পাবলিকলি লিস্টেড বাট ফ্যামিলি লিড, কিন্তু সেগুলো ফ্যামিলি লিড আছে। আকিজ গ্রুপ, টোবাকো, এফএমসিজি, সিরামিক্স, লার্জেস্ট ডাইভার্সিফাইড ফ্যামিলি বিজনেস আকিজ গ্রুপের। স্কয়ার গ্রুপ, ফার্মাসিউটিক্যাল, কনজিউমার গুডস, প্রফেশনালাইজড ম্যানেজমেন্ট এন্ড পাবলিক কোম্পানি, তারা প্রফেশনাল ম্যানেজমেন্টকে ইউজ করে, কিন্তু তাদের ওখানে পাবলিক কোম্পানি আছে, যেমন স্কয়ার ফার্মা লিস্টেড কোম্পানি। আচ্ছা, আমরা দেখবো না এগুলা। এখন আমরা যেটাতে যাবো, যে কর্পোরেট গভর্নেন্স ইন ফ্যামিলি বিজনেস। অ্যাকচুয়ালি কর্পোরেট গভর্নেন্স এর কনসেপ্ট তো সেম থাকবে, সেটা যেন ফ্যামিলি বিজনেসে যেন আমাদের ইমপ্লিমেন্ট হয়। Corporate governance in family business refer to the structure, policy, and process that regulate how a family-owned company is directed and controlled. Unlike publicly traded company, family business involves both family dynamics and business management, which can create unique governance and challenges. আমাদের এমনি এমনি জেনারেল কর্পোরেশন আমরা যেটা দেখে আসছি, বা আমরা পাবলিক লিমিটেড কোম্পানি যেটা আমরা দেখে আসছি, তার সাথে ফ্যামিলি বিজনেসের এখানে ফ্যামিলির
ইন্টারাকশন, সরি, এখানে ফ্যামিলির ইনফ্লুয়েন্স বা ফ্যামিলি সাকসেশন, ফ্যামিলি লিডারশিপ, এই জিনিসটা একটু বেশি থাকে। তো কর্পোরেট গভর্নেন্স এই জায়গাটাতে আমাদের কিভাবে হেল্প করতে পারে এই বিজনেসের সাস্টেনেবিলিটি নিয়ে, এই বিজনেসের লং টার্ম গ্রোথ নিয়ে। Effective corporate governance ensures the ownership, leadership and succession planning. হ্যাঁ, এই জায়গাটাতে সাকসেশন প্ল্যানিং এ যে কনফ্লিক্ট ক্রিয়েট হয়, লিডারশিপে যে কনফ্লিক্ট ক্রিয়েট হয়, অনারশিপে যে কনফ্লিক্ট ক্রিয়েট হয়, সেটা কর্পোরেট গভর্নেন্স এমন ভাবে যেন তৈরি হয় যেন এই কনফ্লিক্ট গুলো যেন না হয়, দ্যাট আর প্রপারলি ম্যানেজড while ব্যালেন্সিং দ্য ইন্টারেস্ট অফ ফ্যামিলি মেম্বার্স। এর আগে আমরা দেখেছিলাম অল স্টেক হোল্ডার্স, বাট দেয়ার ওয়াজ নো ফ্যামিলি মেম্বার্স। এখানে ফ্যামিলি মেম্বার্স, এমপ্লয়িজ, এক্সটার্নাল স্টেক হোল্ডার্স। It also helps family business maintain long-term sustainability, professionalism, and strategic growth. It is ultimate goal of the corporate governance in family business. Key characteristics of family business governance. এটা একটু আমরা দেখবো ছোট্ট করে, যে গভর্নেন্সের ক্ষেত্রে ফ্যামিলি বিজনেসের কি বৈশিষ্ট্যগুলো বাংলাদেশে আছে জেনারেলি। ফ্যামিলি ইনভলভমেন্ট ইন ডিসিশন মেকিং। Family members often hold key leadership roles and influence strategic decisions. এটা আমরা ফ্যামিলি বিজনেসের জেনারেল ক্যারেক্টারিস্টিক্সও আমরা দেখে আসছি। Succession planning, ensuring smooth transition of leadership from one generation to another generation is crucial. Lack of succession planning can lead to conflict of instability. এখন সাকসেশন প্ল্যানিং যদি না থাকে, যে মানে উত্তরাধিকারী যে কে কার পরে নেতৃত্ব দেবে, এই প্ল্যানিং যদি না থাকে, সেটা আমার কনফ্লিক্ট আর ইনস্টেবিলিটি কি বাড়াবে। সো কর্পোরেট গভর্নেন্সে সেই জিনিসটা থাকা উচিত। ডুয়েল রুল অফ ফ্যামিলি মেম্বার্স, ফ্যামিলি মেম্বার্স মে সার্ভ এজ ওনার্স, ম্যানেজার্স এন্ড বোর্ড মেম্বার, মেকিং গভর্নেন্স কমপ্লেক্স। যখন ফ্যামিলি মেম্বার থেকে ওনার থাকবে, তাদের ওখান থেকে ম্যানেজমেন্টে থাকবে, তাদের ওখান থেকে বোর্ড মেম্বারে থাকবে, তখন গভর্নেন্স কমপ্লেক্স হয়ে যায়। ক্লিয়ার রুল ডেফিনেশন ইজ নিডেড টু অ্যাভয়েড কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। যদিও যদি তারা থাকে, তাহলে তাদের রুলটা কি হবে সেটা কর্পোরেট গভর্নেন্স একদম ক্লিয়ার থাকবে, যে তাদের রোলটা কি হবে, ওনার হিসেবে তার রোলটা কি হবে, ম্যানেজার হিসেবে রোলটা কি হবে, বোর্ড মেম্বার হিসেবে রোলটা কি হবে। লং টার্ম ভিশন ওভার শর্ট টার্ম প্রফিট, ফ্যামিলি বিজনেস often focus on sustainability and legacy, prioritizing long term stability over short term financial gains. Last one, emotional versus rational decision making. Personal relationship and emotions can sometimes interfere with business decisions. যেহেতু এটা ফ্যামিলি বিজনেস, তার কারণে এই পার্সোনাল ইন্টারফেয়ারটা এই ধরনের সিচুয়েশন হতে পারে। স্ট্রং গভর্নেন্স মেকানিজম হেল্প সেপারেট ফ্যামিলি ম্যাটার্স ফ্রম বিজনেস অপারেশন। যদি একটা স্ট্রং কর্পোরেট গভর্নেন্স মেকানিজম থাকে, তাহলে এই ফ্যামিলি ম্যাটার গুলো আপনার খুব ইজিলি ভাবে ম্যানেজ করা পসিবল হয়। আচ্ছা, কর্পোরেট গভর্নেন্স ইন ফ্যামিলি বিজনেস টু এনশিওর ফেয়ারনেস, প্রফেশনালিজম এন্ড এফিসিয়েন্সি। ফ্যামিলি বিজনেস এস্টাবলিশ কর্পোরেট গভর্নেন্স, তাদের কর্পোরেট গভর্নেন্সটা কেমন হওয়া উচিত। ফার্স্ট অফ অল, ফ্যামিলি কনস্টিটিউশন, যেহেতু ফ্যামিলি বিজনেস, সো ফ্যামিলি ইন্টারফেয়ার বা ফ্যামিলি ইনভলভমেন্ট বা ফ্যামিলি সাকসেশন এটা তো থাকবেই। তো সেই জায়গাটাতে ফ্যামিলি কনস্টিটিউশন, এই ফর্মাল ডকুমেন্ট আউটলাইন, একটা ফর্মাল ডকুমেন্ট করা, যে জায়গায় থাকবে অনারশিপ স্ট্রাকচার থাকবে, ফ্যামিলি রোল থাকবে, কার কি রোল, কার কি রেসপন্সিবিলিটি, ডিসিশন মেকিং প্রসেস থাকবে, ইভেন সাকসেশন প্ল্যানিং থাকবে। ক্লিয়ারলি যদি কর্পোরেট গভর্নেন্সে এই চারটে জিনিস যদি থাকে, তাহলে আর কনফ্লিক্টটা হবে না, কনফ্লিক্ট ইন ফ্যামিলি সেটা হবে না। আমি আবারও বলছি, অনারশিপ স্ট্রাকচার, হু ওন দ্য শেয়ার অ্যান্ড হাউ দে আর ট্রান্সফার, কে শেয়ার ওন করবে, কারা কার কাছে কিভাবে ট্রান্সফার করবে, ক্লিয়ারলি কর্পোরেট গভর্নেন্সে থাকবে। অ্যান্ড ফ্যামিলি রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি ইন দ্য বিজনেস, ফ্যামিলির কোন মেম্বার কোন পার্ট দেখাশোনা করবে, খুব ক্লিয়ারলি এগুলো ডেসক্রাইব থাকবে কর্পোরেট গভর্নেন্সে। ডিসিশন মেকিং প্রসেসটাও থাকবে, যে কে ডিসিশন দিতে পারবে, কে কোন পর্যন্ত ডিসিশনটা দিতে পারবে, কার কতটুকু মানে অথরিটি আছে সেই জিনিসটা। দেন সাকসেশন প্ল্যানিং, কে কার পরে এই লিডারশিপে আসবে, এই জিনিসগুলো কর্পোরেট গভর্নেন্সে যদি থাকে, তাহলে আর কনফ্লিক্ট ক্রিয়েট হবে না।
Then family council, a governing body that represents the family interest and the value, ensure open communication between family members and the business, helps resolve conflict and align family goals with business strategy. Family council, that means আমাদের ফ্যামিলি বিজনেসে তো অ্যাকচুয়ালি একটা গভর্নিং বডি থাকবে, যেটার মোস্ট অফ দেম তার ফ্যামিলি মেম্বারই হবে। তো এই গভর্নিং বডি দ্যাট রিপ্রেজেন্ট দ্য ফ্যামিলি ইন্টারেস্ট অ্যান্ড দ্য ভ্যালু, তো সেই জায়গাগুলো কর্পোরেট গভর্নেন্স একদম ক্লিয়ারলি স্টেটেড থাকবে। Board of Director, family business often include independent board member to provide unbiased oversight. হ্যাঁ, এখন দেখা গেল যে ফ্যামিলি তো আস্তে আস্তে এক্সপান্ড হয়, যেমন স্যামসান এইচ চৌধুরী যখন স্কয়ার শুরু করে এখন তার থার্ড জেনারেশন স্কয়ার গ্রুপকে লিড দিচ্ছে। তো এখন তাদের মাঝে যে যখন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর নিয়োগ দেওয়ার তারা প্রয়োজন মানে বোধ করছে, এই কারণে যে তারাও তো ডেসপার্সলি বিজনেসকে লিড দিচ্ছে, এক একজন এক একটা বিজনেসকে লিড দিচ্ছে। তো ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের প্রতি তারা সবাই ফেথ নিয়ে এসছে যে সে যদি লুক আফটার করে, সে যদি ওভারসাইট করে আনবায়াসলি, তাহলে আমাদের সবার জন্য ভালো। দেন হেল্পস ইন, তো এই কারণে তারা ফিল করেছে যে বোর্ড অফ ডাইরেক্টরে ইন্ডিপেন্ডেন্ট বোর্ড মেম্বার থাকা উচিত। হেল্পস ইন স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং, মানে এক কথায় যে মানে এখানে একটা অবিশ্বাসের একটা প্রশ্ন আছে যে ফ্যামিলির এক পার্সন একটা সেগমেন্ট দেখছে, আরেকজন আরেকটা সেগমেন্ট দেখছে, অ্যাকচুয়ালি একজন আরেকজনের উপর ফেথ রাখতে পারছে না, ওই জায়গা থেকে ইন্ডিপেন্ডেন্ট বোর্ড মেম্বারের প্রয়োজনীয়তাটা চলে আসছে। হেল্পস ইন স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং, রিস্ক ম্যানেজমেন্ট এন্ড ফিনান্সিয়াল কন্ট্রোল, ওনারশিপ এন্ড শেয়ার হোল্ডিং এগ্রিমেন্ট, এটা একটা গুরুত্বপূর্ণ কর্পোরেট গভর্নেন্স, ফ্যামিলি বিজনেস ইন কর্পোরেট গভর্নেন্স এটা থাকা উচিত যে কিভাবে তারা ওনারশিপ গুলো পাবে, ওনারশিপ ট্রান্সফার পলিসি গুলো, এগুলো এগুলো থাকা উচিত, যেটা আমরা কমন ক্যারেক্টারিস্টিক্স যখন দেখেছি তখন দেখে আসছি। তো চ্যালেঞ্জ গুলো একটু দেখবো, চ্যালেঞ্জ ইন ফ্যামিলি বিজনেস এন্ড কর্পোরেট গভর্নেন্স, ল্যাক অফ ফর্মাল গভর্নেন্স স্ট্রাকচার, বাস্তবে যে যে জিনিসগুলো পড়লাম যেগুলো থাকা উচিত, প্রথমে যেটা বলেছে অনারশিপ স্ট্রাকচার, ফ্যামিলি রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি, এই যে ফ্যামিলি রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি নাই, ডিসিশন মেকিং প্রসেস নেই, সাকসেশন প্ল্যানিং নেই, তো এগুলোই চ্যালেঞ্জ, আলটিমেটলি এগুলোই চ্যালেঞ্জ। ল্যাক অফ ফর্মাল গভর্নেন্স স্ট্রাকচার, কোনো ফর্মাল কোনো গভর্নেন্স স্ট্রাকচার নাই যেটা ডেসক্রাইব করবে কোন ফ্যামিলি মেম্বারের রোল কি, কোন ফ্যামিলি মেম্বার কি মানে শেয়ার কিভাবে ট্রান্সফার করতে পারবে, ইভেন একটা ফ্যামিলি মেম্বারের মৃত্যুতে বা তার রিটায়ার্ডে ফ্যামিলি সাকসেশন প্ল্যানিং কি থাকবে, এগুলো নাই। ল্যাক অফ ফর্মাল গভর্নেন্স স্ট্রাকচার, এটা হচ্ছে বড় চ্যালেঞ্জ। সেকেন্ড হচ্ছে নেপোটিজম এন্ড ফেভারিটিজম, অ্যাপয়েন্টিং ফ্যামিলি মেম্বার্স টু কি রোলস উইদাউট কনসিডারিং মেরিট ক্যান হার্ম বিজনেস পারফরমেন্স। কাউকে দায়িত্ব দিচ্ছে, এখন ফ্যামিলি মেম্বার বলেই তাকে দায়িত্ব দিচ্ছে। আপনারা এখানে অনেকে জব করেন, দেখে থাকবেন যে বাবা বিজনেস করছে, তার সাথে আপনি বিজনেস করছেন, হঠাৎ করে ছেলে বাইরে থেকে চলে এসে আহ, একটা কি ম্যানেজমেন্টের রুল এসে বসে গেছে, এসে সব চেঞ্জ করছে। হ্যাঁ, দেখা গেল যে সে বাস্তবতা বা সে সিচুয়েশন এগুলো না বুঝেই তার মতো করে অনেক কিছু চেঞ্জ করেছে। এই ধরনের জিনিস আমরা দেখেছি বা আমরা দেখি। তো এখন এখানে যেটা বলেছে যে নেপোটিজম এন্ড ফেভারিটিজম, যে উইদাউট কনসিডারিং দ্য মেরিট, তার মেরিট নাই, তার এক্সপার্টাইজ নাই, কিন্তু সে ফ্যামিলি মেম্বারের কারণে তাকে শুধু সেই রোলে বসাচ্ছে, তো এটা বিজনেসের পারফরমেন্সে তো হার্মফুল হতেই পারে। কনফ্লিক্ট বিটুইন ফ্যামিলি অ্যান্ড বিজনেস ইন্টারেস্ট, হ্যাঁ, ডিফারেন্স ইন ভিজন, লিডারশিপ স্টাইল এন্ড ফিনান্সিয়াল এক্সপেকটেশন অ্যামং ফ্যামিলি মেম্বার্স ক্যান ক্রিয়েট কনফ্লিক্ট। দিয়ে দিব আমি আজকে, ফার্স্ট চ্যাপ্টারের শিটটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। সাকসেশন প্ল্যানিং ইস্যু, এটাও ক্লিয়ারলি থাকে না যে আসলে বাবার পরে ছেলে, কোন ছেলে আসবে, বড় ছেলে, মেজো ছেলে না ছোট ছেলে, তাদের পরে যে নাতি নাতনিরা আছে তারা কিভাবে আসবে, এই ইস্যুগুলো থাকে না। যখনই থাকবে না তখনই একটা কনফ্লিক্ট ক্রিয়েট হয়ে যায়। তো এইগুলো চ্যালেঞ্জ, ঠিক আছে। এখন
যদি আমরা বেস্ট প্র্যাকটিসের কথা বলি কর্পোরেট গভর্নেন্সে, দেখেন ফার্স্ট অফ অল আমরা দেখেছি ফ্যামিলি বিজনেসে কর্পোরেট গভর্নেন্সের কমন ক্যারেক্টারিস্টিক্স, তারপরে আমরা চ্যালেঞ্জ গুলো দেখে আসলাম। তাহলে বেস্ট প্র্যাকটিস আমরা নিজেরাই তৈরি করতে পারবো। বেস্ট প্র্যাকটিসের হচ্ছে কি, সেপারেট ফ্যামিলি অ্যান্ড বিজনেস রোল। আমরা যদি কর্পোরেট গভর্নেন্সে ক্লিয়ারলি ম্যানেজমেন্ট রোল, ওনারশিপ রোল, এগুলো যদি ক্লিয়ারলি স্টেট করতে পারি, তাহলে আমাদের কিন্তু কোনো প্রকার কনফ্লিক্ট ক্রিয়েট হবে না। অ্যাভয়েড গিভিং লিডারশিপ রোল সোললি বেসড অন ফ্যামিলি টাইজ, শুধুমাত্র ফ্যামিলির উপর লিডারশিপ রোলটাকে না দেওয়া, এটা অ্যাভয়েড করা। এস্টাবলিশ এ ফর্মাল গভর্নেন্স ফ্রেমওয়ার্ক, একটা কর্পোরেট গভর্নেন্স ফ্রেমওয়ার্ক এস্টাবলিশ করতে হবে, যেখানে ফ্যামিলি কনস্টিটিউশন থাকবে, শেয়ার হোল্ডার এগ্রিমেন্ট থাকবে, বোর্ড গভর্নেন্স রুলস গুলো থাকবে। তাহলে সেটা বেস্ট প্র্যাকটিস অফ গুড গভর্নেন্স আমরা বলতে পারবো ইন ফ্যামিলি বিজনেস। তারপর হচ্ছে যে সবসময় ফ্যামিলি মেম্বারকে প্রায়োরিটি না দেওয়া, অযোগ্য হওয়া সত্ত্বেও কোয়ালিফাইড প্রফেশনালদেরকে সেখানে ইনভলভ করা। তারপর হচ্ছে ক্লিয়ার সাকসেশন প্ল্যানিং, এটা খুবই গুরুত্বপূর্ণ। কার পর কে নেতৃত্বে আসবে, এটা ফ্যামিলির একটা রেজুলেশন থাকা উচিত। দেন এনশিওর ট্রান্সপারেন্সি এন্ড কমিউনিকেশন, হোল্ড রেগুলার ফ্যামিলি মিটিংস। ফ্যামিলি মিটিং মানে ফ্যামিলি মেম্বারদের মধ্যে যেন মিসআন্ডারস্ট্যান্ডিং যেন না ক্রিয়েট হয়, এই কারণে তাদের মাঝেও একটা গুড কমিউনিকেশন থাকা উচিত। ইনক্লুড ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরস ইন দ্য বোর্ড, বোর্ডে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর রাখা উচিত, যেটা ফ্যামিলি মেম্বার কারোর সাথে কোনো টাইস নেই, কারোর সাথে কোনো ফ্যামিলিয়ারিটি নেই, ইভেন সে ইন্ডিপেন্ডেন্টলি আনবায়াসলি সে কাজ করবে। অ্যান্ড লাস্ট ওয়ান, অ্যাডপ্ট মডার্ন বিজনেস প্র্যাকটিস। মডার্ন যে বিজনেস প্র্যাকটিস গুলো আছে সেগুলো যদি চালু করা যায়, তাহলে সেই কনফ্লিক্ট গুলো আরো দূর হবে। তার মধ্যে একটা হচ্ছে ডিজিটাল গভর্নেন্স, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড ফিনান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্ট, এআই ড্রাইভেন অথবা ব্লকচেন সিস্টেম। সো সেই জিনিসগুলো আহ আপনার যদি ইমপ্লিমেন্ট করা যায়, দেন আমরা সেগুলোকে বলতে পারি যে গুড কর্পোরেট গভর্নেন্স। মানে আমরা চ্যালেঞ্জটাকে যখন সলিউশনে যাব, সেটাই কিন্তু গুড কর্পোরেট গভর্নেন্স। সবকিছু যে মেমোরাইজ করতে হবে এরকম না, আমরা চ্যালেঞ্জ যদি বুঝতে পারি, সেই চ্যালেঞ্জটা যদি আমরা সলিউশন দিতে পারি, সেটাই কি বেস্ট প্র্যাকটিস। ওই চ্যালেঞ্জটা কি জাস্ট এখানে সলিউশন আকারে দেওয়া আছে। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন বা কোনো শেয়ারিং আছে কিনা বলো। না স্যার, ঠিক আছে। তাহলে আমি ফরওয়ার্ড হচ্ছি, শিওর প্লিজ। আন্টি কেউ কিছু বলবেন? গোবিন্দ পড়াশোনা দেবনাথ ভাই, প্লিজ মিউট করেন আপনি। ভাই একটু মিউট করুন ভাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি সামনে যাচ্ছি যে হোয়াই ডু ফ্যামিলি বিজনেস ফেল। আসলে যে চ্যালেঞ্জ গুলো ছিল, সেই চ্যালেঞ্জ গুলো ওভারকাম না করতে পারলেই আমার ফ্যামিলি বিজনেস ফেল করবে। ইটস ট্রু। যেমন দেখেন, ল্যাক অফ সাকসেশন প্ল্যানিং, এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ঠিক আছে, কে কার লিডার মানে লিড দেবে, নেতৃত্ব দেবে, এটা যদি ক্লিয়ারলি ফ্যামিলিতে যদি রেজুলেশন না থাকে, তাহলে সেই জায়গাটাতেই ফেল করছে বিজনেস। আপনারা দেখে থাকবেন যে ভাই ভাইদের মধ্যে বা পরবর্তী যে থার্ড জেনারেশন আছে, কে নেতৃত্ব দেবে, ইভেন নেতৃত্বের কারণে সেই বিজনেসটা আবার সেপারেট হয়ে যায়। যে দুই ভাই আছে, যে দুই ভাইয়ের মধ্যে একজনকে লিড দিতে হবে, এখন আরেকজনকে দিবে না, তখন আরেকজন তার বাবার সূত্র ধরে ওই বিজনেসকে আবার সে ডিভাইডেড করে ফেলতেছে। তো এগুলো হচ্ছে ল্যাক অফ সাকসেশন প্ল্যানিং থেকে এটা হতে পারে। এখানে জাস্ট ইস্যু, ইম্প্যাক্ট আর এক্সাম্পল দিয়েছি। যেমন মেনি ফ্যামিলি বিজনেস ডো নট হ্যাভ ক্লিয়ার সাকসেশন প্ল্যানিং, এজ এ রেজাল্ট লিডিং টু লিডারশিপ আনসার্টেনিটি হোয়েন দ্য ফাউন্ডার রিটায়ার্স আর পাসেস। ফাউন্ডার যখন মারা যাবে বা রিটায়ার করবে, বলা নাই কে লিড দেবে, তখন একটা আনসার্টেনিটি ক্রিয়েট হয়, এটার কারণে ফেল করতে পারে। এর ইম্প্যাক্ট কি? উইদাউট এ ওয়েল ডিফাইন্ড ট্রানজিশন বিজনেসেস মে সাফার ফ্রম ইন্টারনাল কনফ্লিক্ট সাফার করে, মিসম্যানেজমেন্ট সাফার করে, অ্যান্ড ল্যাক অফ ডিরেকশন। অনেক সময় ম্যানেজমেন্টের যারা লোক আছে, তারা দ্বিধায় পড়ে যায় যে আমরা আসলে কি করব, সামনে সামনে কিভাবে আগাবো, কার ডিসিশন নেব। এক্সাম্পল, মেনি লার্জ ফ্যামিলি বিজনেস কলাপস হোয়েন হেয়ার্স ল্যাক অফ experience or skill to run the company effectively.
ফ্যামিলি কনফ্লিক্ট অ্যান্ড পাওয়ার স্ট্রাগল, এটা একটা ভেরি কমন। ফ্যামিলি মেম্বারদের মধ্যে কনফ্লিক্ট আর তাদের পাওয়ার স্ট্রাগলিং করা, এটাও ফ্যামিলি বিজনেসকে ফেল করে। ডিসএগ্রিমেন্ট এবং ফ্যামিলি মেম্বার্স ওভার ওনারশিপ, ডিসিশন মেকিং এন্ড প্রফিট ডিস্ট্রিবিউশন ক্যান ক্রিয়েট ডিভিশন। এটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে প্রফিট ডিস্ট্রিবিউশন নিয়ে তাদের মধ্যে কি একটা কনফ্লিক্ট ক্রিয়েট হয়ে যায়, যেগুলো ডিভিশন তৈরি করে ফেলে। এগুলো ফ্যামিলি কনফ্লিক্ট। কনফ্লিক্ট বিটুইন জেনারেশন, ফেভারিটিজম এন্ড পাওয়ার স্ট্রাগল ক্যান ডিসরাপ্ট বিজনেস অপারেশন। এগুলো বিজনেসকে ডিসরাপ্ট করে দেয়। Example, many family feuds, for example, Reliance industry in India have lead to business breaks up and value loss. বাংলাদেশেও আছে, আপনারা যারা জব করেন তারা এগুলো খুব ভালো করে জানেন। নেপোটিজম এন্ড ল্যাক অফ প্রফেশনালিজম, এটা আমরা তো দেখে আসছি। নেপোটিজম এন্ড ল্যাক অফ, কারণ ফ্যামিলি বিজনেসে নেপোটিজম আর প্রফেশনালিজমকে তারা ইন্ট্রোডিউস করতে চায় না। যখন খুব বিপদে পড়ে তখন প্রফেশনালদেরকে তারা ইনক্লুড করে। রেসিস্ট্যান্স টু চেঞ্জ অ্যান্ড ইনোভেশন, ওল্ডার জেনারেশন মে রেসিস্ট অ্যাডপশন নিউ টেকনোলজি। হ্যাঁ, এটা আরেকটা চ্যালেঞ্জ, বড় চ্যালেঞ্জ। দেখবেন যারা পুরাতন, যারা আগের, তারা নতুন টেকনোলজি অ্যাডপ্ট করতে চায় না, তারা মডার্ন ম্যানেজমেন্ট প্র্যাকটিস অ্যাডপ্ট করতে চায় না। ইন্ডাস্ট্রি যে ট্রেন্ডিং হচ্ছে, ইন্ডাস্ট্রি যে চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত, তারা সেগুলোর সাথে যেতে চায় না। এই কারণে কিন্তু অনেক বিজনেস আপনার মানে হয়ে গেছে, ডিসকন্টিনিউ হয়ে গেছে, নাই হয়ে গেছে। অনেক বিজনেস তারা নতুন কোনো টেকনোলজিতে যায়নি, তারপর ইন্ডাস্ট্রি ট্রেন্ডে যায়, তারা মডার্ন ম্যানেজমেন্ট প্র্যাকটিস করেনি। আপনারা এখানে যারা জব করেন, ইভেন তারা এগুলো দেখেছেন। আমি আর এগুলোতে বেশি কথা বাড়াতে চাই না। বাংলাদেশে এটাও হয়েছে, অনেক হয়েছে। দিস ক্যান মেক দ্য বিজনেস লেস কম্পিটিটিভ, লিডিং টু ডিক্লাইনিং রেভিনিউ অ্যান্ড কাস্টমার লস। হ্যাঁ, তাই তাই হবে, লেস কম্পিটিটিভ হয়ে যাবে, আপনার রেভিনিউ ডিক্লাইন করবে, কাস্টমার লস হবে। Traditional retail business did not adapt to e-commerce, lost market share to digital competitors. পুর গভর্নেন্স এন্ড ল্যাক অফ স্ট্রাকচার, ফ্যামিলি বিজনেসে তো গভর্নেন্সটা পুরই থাকে, এখানে ক্লিয়ারলি কিছু থাকে না, গভর্নেন্স পলিসি থাকে না। যে যার যার মতো ডিসিশন নিচ্ছে, যে যার যার মতো ফেভারিট পার্সনকে চাকরি দিচ্ছে। ঠিক আছে, দেখা গেলো এলাকায় গেছে, এলাকায় যাওয়ার পরে কিছু লোকজন ধরেছে যে কিছু চাকরি বাকরি দাও, তাদেরকে ধরে চাকরি দিয়েছে, কারণ সে সামনে এমপি ইলেকশন করবে তাই। তো এইভাবে পুর গভর্নেন্স এক্সিস্ট করে, এগুলো হচ্ছে বড় চ্যালেঞ্জ। দেন লাস্ট ওয়ান হচ্ছে ওভার রিলায়েন্স অন ওয়ান লিডার, দ্যাট ইজ ফাউন্ডার সিনড্রোম। একজন লিডারের উপর সবচেয়ে বেশি রিলাই করে, সে যা বলবে। অনেক সময় থাকে না, মুরব্বী, সিনিয়র সিনিয়র সিটিজেন যা বলবে তাই। ফাইন্যান্সিয়াল মিসম্যানেজমেন্ট, সাম ফ্যামিলি বিজনেস মিক্স পার্সোনাল অ্যান্ড ফ্যামিলি ফাইন্যান্স। ফ্যামিলি বিজনেসে আরেকটা জিনিস, যে ফ্যামিলি মেম্বাররা বিজনেসটাকে পার্সোনালের সাথে, পার্সোনাল ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের সাথে একদম গুলিয়ে ফেলে। তার ব্যক্তিগত কিছু টাকা লাগবে, সে টাকা উঠিয়ে নিচ্ছে। না, এটা তো হতে পারে না। ব্যক্তিগত টাকা লাগবে, সে প্রফিট থেকে নিতে পারে বা একটা সিস্টেমেটিক ওয়েতে নিতে পারে, না, সে ফ্যামিলি, সে বিজনেস থেকে সে উঠিয়ে নিচ্ছে। বিজনেসে কি করছে, এখন আপনি অ্যাকাউন্টেন্ট, আপনি কি করবেন, যে এই টাকাটা তো স্যারের ছেলে নিয়ে গেছে, কি করবেন আপনি, হয়তোবা সেটাকে কোনো একটা জায়গায় দেখিয়ে দিচ্ছেন। তো এইভাবে টাকা নিতে নিতে কি হবে, এক্সেসিভ ডেট হয়ে যাবে, পুর ইনভেস্টমেন্ট ডিসিশন হয়ে যাবে, ল্যাক অফ ফিনান্সিয়াল প্ল্যানিং ক্যান রেজাল্ট ইন ফেলিওর, আলটিমেটলি আপনাকে ফেল করবে। Many businesses collapse due to cash flow mismanagement and failure to reinvest profit wisely. Failure to attract and retain talent. It's the last challenges in corporate governance in family business. Non-family employees may feel excluded from leadership opportunities, reducing motivation and retention. Impact, talented professional may leave for better career প্রসপেক্ট। এটাও কিন্তু খুব ঘটে থাকে, আপনি দেখে থাকবেন যে যখন আপনি দেখবেন যে একটা ট্যালেন্টেড প্রফেশনাল বা ট্যালেন্টেড এমপ্লয়ি প্রতিষ্ঠানে আছে, বাট সেখানে ফ্যামিলি মেম্বার অলওয়েজ প্রায়োরিটাইজড, তারা প্রায়োরিটি পাচ্ছে, তারা যেটা বলতেছে সেটাই হচ্ছে, বাট আপনি লজিক্যালি বলতেছেন, আপনি বাস্তবতা নিরিখে বলতেছেন, বাট সেটা নিচ্ছে না, তখন আপনি মানে ডিমোরালাইজড হয়ে যাচ্ছেন, তখন আপনি ডিমোটিভেটেড হয়ে যাচ্ছেন। হয়তো বা তখন মনে করতেছেন না, এইসব প্রতিষ্ঠানে থাকা যাবে না, আমি অন্য কোথাও জব নিয়ে চলে যাই।
তো এগুলো ফেইলিওর হওয়ার আরেকটা কারণ। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে হাউ ক্যান ফ্যামিলি বিজনেস সাস্টেন দেয়ার পারফরমেন্স, এটা আনসার দিতে পারবেন না? ইনশাল্লাহ। এই যে যে চ্যালেঞ্জগুলো আমরা দেখে আসলাম, সেই চ্যালেঞ্জের আলোকেই আমরা যদি চ্যালেঞ্জগুলো কি করতে পারি, ওভারকাম করতে পারি, তাহলে ফ্যামিলি বিজনেস সাস্টেইন করবে তাদের পারফরমেন্সে। দেখেন কি বলেছে, ডেভেলপ এ ক্লিয়ার সাকসেশন প্ল্যান। প্রথমটা কি ছিল? সাকসেশন প্ল্যান প্রবলেম ছিল, এই যে ল্যাক অফ সাকসেশন প্ল্যান। কে কার হ্যাঁ, পর লিডারশিপে আসবে? শিওর প্লিজ বলেন, কিছু বলতে চাচ্ছিলেন মনে হয়। আসলে আনমিউট হয়ে সাউন্ড চলে আসছে। আচ্ছা, তো প্রথমটা যেটা ছিল যে ফ্যামিলি বিজনেস ফেইলিওর হওয়ার কারণ ল্যাক অফ সাকসেশন প্ল্যানিং। আর তাদের সাস্টেইন বা তাদের পারফরমেন্স কন্টিনিউ করার প্রথম এটা হচ্ছে কি, ডেভেলপ এ ক্লিয়ার সাকসেশন প্ল্যানিং। এই কারণে আমি আর এগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না। এস্টাবলিশ স্ট্রং কর্পোরেট গভর্নেন্স, এগুলোর জাস্ট প্রত্যেকটা দেওয়া আছে। সেপারেট ফ্যামিলি অ্যান্ড বিজনেস ইন্টারেস্ট, এনকারেজ ইনোভেশন এন্ড অ্যাডাপ্টেশন, এটাকে দিতে হবে। যে এমপ্লয়ি ইনোভেটিভ হবে তাকে এনকারেজ করতে হবে, সেটা যেই করুক, ফ্যামিলি মেম্বার করুক, নন ফ্যামিলি মেম্বার করুক, তাহলে তারা মোটিভেটেড হবে, তারা বিজনেসকে ওন করবে। ফিউচার ট্রেন্ডস অ্যান্ড রিকমেন্ডেশন ফর ফ্যামিলি বিজনেস ইন বাংলাদেশ। ফিউচার ট্রেন্ড অ্যান্ড রিকমেন্ডেশন, আমাদের যে রিকমেন্ডেশন থাকবে যে প্রফেশনাল ম্যানেজমেন্টকে হায়ার করতে হবে। শুধু ফ্যামিলি হায়ার কি দিয়ে চলবে না, শুধু ফ্যামিলি সাকসেশন দিয়ে আমাদের বিজনেস চলবে না, আমাদের প্রফেশনাল ম্যানেজমেন্টকে হায়ার করতে হবে। কর্পোরেট গভর্নেন্স ফ্রেমওয়ার্ক দাঁড় করাতে হবে, এটি আমাদের রিকমেন্ডেশন। সাকসেশন প্ল্যানিং ক্লিয়ারলি থাকতে হবে, কে কার পর, এটা একদম লিগ্যালি থাকতে হবে, কে কার পর লিডারশিপ দেবে। ইনোভেশন অ্যান্ড ডিজিটালাইজেশন ট্রান্সফরমেশন নিয়ে আসতে হবে। নতুন যে ইনফরমেশন এইজ, টেকনোলজি বেসড এইজ, সেই ট্রান্সফরমেশন বিজনেসে নিয়ে আসতে হবে। ডাইভার্সিফিকেশন অ্যান্ড গ্লোবাল এক্সপানশনে যেতে হবে, বিজনেসে ডাইভার্সিফাই করতে হবে, শুধু ফ্যামিলি মেম্বারের উপর বিজনেস ডিপেন্ড করা চলবে না। এথিক্যাল বিজনেস প্র্যাকটিস, সেটা তো রাখতেই হবে। এথিক্যাল ফ্যামিলি বিজনেস রাখতে হবে, যেমন রিডিউসিং রিলায়েন্স অন পলিটিক্যাল কানেকশন। আমরা দেখেছি যে ফ্যামিলি বিজনেস গুলো পলিটিক্যালি যারা বেশি প্যারালাইজড হয়েছে, পলিটিক্যালি যারা বেশি অ্যালাইন হয়েছে, ডিপেন্ডেন্ট হয়েছে, সেই বিজনেস গুলো আজকে দেখেন ফেল। আজকে দেখেন বেক্সিমকো গ্রুপ, সালমান এফ রহমান পলিটিক্যালি সে যুক্ত ছিল বলে আজকে বেক্সিমকো গ্রুপ টোটাল বিজনেস খুব বাজে অবস্থা আছে। এস আলম গ্রুপ একই অবস্থা আছে। তো তাহলে এথিক্যাল বিজনেস প্র্যাকটিস হতে হবে, যে জায়গায় রিডিউসিং রিলায়েন্স অন পলিটিক্যাল কানেকশন, এটা আমরা বলতেই পারি, তাই না? এটা আমাদের রিকমেন্ডেশনে ফোকাস। এগুলো হচ্ছে কিন্তু একদম বাস্তবতার নিরিখে। সো আমাদের এই রিকমেন্ডেশন গুলো থাকবে যাতে করে ফ্যামিলি বিজনেসের সাস্টেনেবিলিটি আসে। আচ্ছা, লাস্ট ওয়ান আমরা এটা দিয়ে শেষ করব। সেটা হচ্ছে যে কেস স্টাডি প্রাণা রেফেল গ্রুপ, এ ফ্যামিলি বিজনেস সাকসেস স্টোরি ইন বাংলাদেশ। এটা আমরা কিন্তু খুবই পরিচিত প্রাণা রেফেলের সাথে। প্রাণা রেফেলটা একটা লার্জেস্ট এবং মোস্ট সাকসেসফুল ফ্যামিলি ওন বিজনেস ইন বাংলাদেশ। তারা তাদের কি আছে, ফুড এন্ড বেভারেজ, প্লাস্টিক, এগ্রিকালচার, হোম অ্যাপ্লায়েন্স, কি নাই। ইভেন আরো জেনে হবেন, খুশি হবেন যে তাদের 145টা কান্ট্রিতে তারা এক্সপোর্ট করে থাকে। ঠিক আছে, কিন্তু তারপরেও তাদের চ্যালেঞ্জ আছে। সবকিছু মিলেই এট এ গ্লান্স প্রাণা রাফেলের যে মেজর জেনারেল রিটায়ার্ড আমজাদ খান, উনি মূলত এটার ফাউন্ডার, চৌধুরী। 1981-এ এটা হয়, প্রাণটা হয়, বাট আরএফএলটা হয় 1980-তে।
তাদের ইন্ডাস্ট্রি হচ্ছে এফএমসিজি, এগ্রিকালচার, প্লাস্টিক। তারপর বিজনেস মডেল হচ্ছে ফ্যামিলি ওন কনগ্লোমারেট। গ্লোবাল রিচ আছে 145+ কান্ট্রিজ। অরিজিন আমরা মোটামুটি সবাই জানি যে তারা রংপুর ফাউন্ডরি লিমিটেড আরএফএল, সেই জায়গা থেকেই তাদের অরিজিনটা। দেন আস্তে আস্তে 1981-এ প্রাণ, যেটাকে বলছে প্রোগ্রাম ফর রুরাল অ্যাডভান্সমেন্ট ন্যাশনালি, PRAN, প্রাণ, প্রোগ্রাম ফর রুরাল অ্যাডভান্সমেন্ট ন্যাশনালি, এই প্রাণের ফুল মিনিং। ঠিক আছে, প্রাণ বলতে কিন্তু আমাদের লাইফকে মিন করে নি এখানে। ওরা যেটা বুঝিয়েছে যে প্রাণ, প্রোগ্রাম ফর রুরাল অ্যাডভান্সমেন্ট ন্যাশনালি, মানে গ্রামকে আপনি ন্যাশনালি কিভাবে অ্যাডভান্স করা যায় তার জন্য যে প্রোগ্রাম, সেটা হচ্ছে প্রাণ। ওকে, ওভার দ্য ইয়ার্স বোথ কোম্পানিজ মার্জ উইথ প্রাণ আরএফএল। হ্যাঁ, তার পরবর্তীতে যখন 80-তে তারা আরএফএল রংপুর ফাউন্ডরি লিমিটেড করেছিল, পরবর্তীতে যখন তারা একটা প্রোগ্রাম করে, এটা যখন মার্চ করে, তখন তারাকে ডাইরেক্ট বলে প্রাণ আরএফএল গ্রুপ। এই কারণে আমরা বলি প্রাণ আরএফএল। কারেন্ট স্ট্যাটাস বলি যদি 2024-এ লার্জেস্ট এক্সপোর্টার অফ কনজিউমার প্রোডাক্ট বাংলাদেশে, তার অ্যানুয়াল রেভিনিউ ওভার $1 বিলিয়ন, মোর দেন 1 লাখ এমপ্লয়িজ, ম্যানুফ্যাকচার 10,000+ প্রোডাক্ট অ্যাক্রস মাল্টিপল ইন্ডাস্ট্রি। অনেক প্রোডাক্ট, হিউজ। তাদের কর্পোরেট গভর্নেন্সে কি আছে? প্রথমে হচ্ছে যে তাদের ফ্যামিলি বিজনেস হওয়ার কারণে ফ্যামিলি ওনারশিপ অ্যান্ড লিডারশিপ। দ্য কোম্পানি স্টিল মেজরিটি ওন বাই দ্য চৌধুরী ফ্যামিলি, যে ফাউন্ডার ছিলেন। Second generation leadership has taken over key management roles. Unlike some traditional family business, Prana RFL has a structured management system with professional executives. অন্যান্য ফ্যামিলি বিজনেসের মতো না, প্রাণ আরএফএল কি করেছে, তারা স্ট্রাকচার্ড ম্যানেজমেন্ট সিস্টেম দাঁড় করিয়েছে, যেখানে প্রফেশনাল এক্সিকিউটিভসদেরকে নিয়ে। বোর্ড স্ট্রাকচার এন্ড ডিসিশন মেকিং, প্রাণ আরএফএল হ্যাজ এ মিক্সড গভর্নেন্স মডেল, যেখানে ফ্যামিলি মেম্বার হোল্ড টপ লিডারশিপ রোল, প্রফেশনাল ম্যানেজার্স আছে। বিজনেস মডেল অ্যান্ড এক্সপানশন স্ট্র্যাটেজি, ভার্টিক্যাল ইন্টিগ্রেশন তারা করে, owns entire supply chain from agriculture to food processing and distribution. Diversification expanded into plastic, electronics, home appliance and furniture. Diversification নিয়ে আপনারা অনেক সাবজেক্টে অনেক ধরনের পড়ালেখা করবেন। Export driven model, 70+ factory ensure a global supply chain presence. Ethical practice and social responsibility ক্ষেত্রে যদি বলি, invest in farmer welfare program by sourcing raw materials directly from 1 lakh farmer. তারা দেখে থাকবেন যে মার্কেটিং করে থাকে যে কৃষকদের কাছ থেকে সরাসরি সংগ্রহ করছে, সেটা আম বলেন বা চাল বলেন। ঠিক আছে, তো committed to food safety and sustainable production, runs CSR program in education, healthcare and rural development. তাদের কিছু CSR প্র্যাকটিস আছে যেটাকে আমরা ইথিক্যাল এন্ড সোশ্যাল রেসপন্সিবিলিটির মধ্যে ফেলতে পারি। আচ্ছা, তো প্রাণ আরএফএল-এর চ্যালেঞ্জ গুলো যদি আমরা বলি, তাহলে যেহেতু আমরা প্রথমেই বললাম যে এটা মোস্টলি লিড দিচ্ছে বা অপারেটেড হচ্ছে মানে চৌধুরী ফ্যামিলির মোস্ট অফ দ্য মেম্বার, মানে এর টোটাল ওনারশিপটা হচ্ছে চৌধুরী ফ্যামিলিরই, মোস্ট অফ দ্য শেয়ার। As a family-owned business, transition leadership has been a challenge. While second generation members are involved, there is a need for clear succession planning. Competition and market challenge, faces competition from multinational brands. তারা তো বাংলাদেশে যেগুলো মাল্টিন্যাশনাল ব্র্যান্ড আছে তাদের সাথে তারা কি করছে, কম্পিট করছে, যেমন ইউনিলিভার, নেসলে। মাস্ট কন্টিনিউ ইনোভেটিং টু মেইনটেইন মার্কেট ডমিনেন্স, তাদের কি ইনোভেশনটা সবসময় থাকতে হবে যদি মার্কেট শেয়ার যদি তারা বাড়াতে চায়। কর্পোরেট গভর্নেন্স রিস্ক, নিড ফর স্ট্রঙ্গার ইন্ডিপেন্ডেন্ট বোর্ড ওভারসাইট, তার মানে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর নিয়োগ দিলে তাদের এই কর্পোরেট গভর্নেন্স রিস্কটা কম থাকবে। অ্যান্ড ব্যালেন্স করতে হবে ফ্যামিলি কন্ট্রোল অ্যান্ড প্রফেশনাল ম্যানেজমেন্ট, শুধু ফ্যামিলি কন্ট্রোল থাকলে বায়াসড হয়ে যাবে, তো সেটার দ্বারা কর্পোরেট গভর্নেন্স রিস্ক মিনিমাইজড হবে না, সেখানে ম্যানেজমেন্ট, প্রফেশনাল ম্যানেজমেন্ট দেরকে ইনভলভ করতে হবে। গ্লোবাল মার্কেট এক্সপানশন চ্যালেঞ্জ, সেটা তো আছেই। ঠিক আছে, সাকসেস স্ট্র্যাটেজি, তারা কিভাবে সাকসেস হয়েছে বা কিভাবে সাকসেস হতে পারে, তারা কিভাবে সাকসেস হতে পারে। ঠিক আছে, তারপর লেসন ফ্রম প্রাণ আরএফএল গ্রুপ সাকসেস,
ব্যালেন্সিং ফ্যামিলি অ্যান্ড কন্ট্রোল, ওই সাকসেস স্ট্র্যাটেজি থেকেই তারা কিভাবে সাকসেস হতে পারে এই জিনিসগুলো আছে, এগুলোর আমি না দেখাই। এই তো মোটামুটি ফার্স্ট চ্যাপ্টারটা আমরা শেষ করলাম। এখন আমার প্রশ্নটা হচ্ছে, আমি একটু 5 মিনিট আপনাদের সাথে শেয়ার করব, কর্পোরেট গভর্নেন্সের একটা সম্যক একটা ধারণা পেয়েছেন কিনা আপনারা, যে একটা অর্গানাইজেশনে কর্পোরেট গভর্নেন্সটা কেমন, এটা কিভাবে ভূমিকা পালন করে, আর ফিউচার বিজনেস সাস্টেনেবিলিটির ক্ষেত্রে, গ্রোথের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ কর্পোরেট গভর্নেন্স, এই তিনটের মোটামুটি একটা ধারণা পেয়েছেন কিনা বলেন। মোটামুটি একটা ধারণা পাইছি স্যার। জি জি স্যার, স্যার, মোটামুটি ধারণা পেয়েছি। পেয়েছি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা ধারণা পাইছি আমরা। এনি মোর ফিডব্যাক? যারা কিছু বুঝেন নাই বা কোনো প্রশ্ন আছে করতে পারেন, ওপেন ফর অল। স্যার আমার একটা ফিডব্যাক ছিল ফুল ক্লাসে, যেটা দেখলাম যে স্যার আপনি যখন এই লাইন বাই লাইন স্যার পড়ছেন তারপর সামারি করছেন, এতে করে দেখা যাচ্ছে যে একটু কনসেন্ট্রেশন ল্যাক হয়ে যাচ্ছে স্যার। আপনি যদি আহ, মানে মেইন পয়েন্টের আন্ডারে সাব পয়েন্ট যেগুলো আছে এগুলো যদি সামারাইজ করে করে পড়ান তাহলে স্যার আন্ডারস্ট্যান্ডিং পারপাজে আমার মনে হয় স্যার বেটার হবে আর কি। তার মানে বলতে চাচ্ছেন যে এইটাকে আমি স্লাইড করে করব? না, না স্যার, আমার মানে মনে হয় পিপিটিতে ক্লাস নেব আমি, এখন ডকে ক্লাস নিচ্ছে। হ্যাঁ, যদি এটা একটা ই ক্লাস মানে ই হতো, মানে ম্যাথমেটিক্যাল কোর্স হতো, তাহলে আমাকে ডকে অ্যাজ ওয়েল অ্যাজ এক্সেলে আমাকে নিতে হতো বেশি, মানে ওইটা আমি বেশিরভাগ এক্সেল ইউজ করি আমি, মানে ম্যাথমেটিক্যাল ক্লাসে। আর ই ক্লাসটাতে, থিওরিটিক্যাল ক্লাসটাতে আমি বেশি ডকটা ইউজ করি। পিপিটিতে আর কিছু প্রবলেম হচ্ছে, সেখানে ইনস্ট্যান্ট কারেকশন করা যায় না। আমি যদি কোনো কিছু এক্সপান্ড করতে চাই, লিখতে চাই, কিছু বলতে চাই, তো সেই জিনিসগুলো করা যায় না। শুধু একটা স্লাইড রেডি করব, তার বেসিসে লেকচার দেবো। তো আপনি সেটা বলতে চাচ্ছেন যে আমরা এগুলো সামারাইজ করে পিপিটিতে নিয়ে আমি ওই পিপিটি থেকে আমি জাস্ট লেকচারটা দিব, এটা বলতে চাচ্ছেন? স্যার না আমি স্যার, মনে আমার হয় মনে হয় ঠিকভাবে ফ্রি কপি বোঝাতে আছে পারিনি স্যার, এটা পাইলে স্যার। আমরা পড়তে পারবো। স্যার স্যার এটা আমি বেটার স্যার, কারণ এটাতে অনেক এক্সাম্পল সহ দেখতে পারি। তারপরে অ্যাডিশনালি আপনি যেভাবে এক্সাম্পল দেন বা যেভাবে হচ্ছে কোনো কিছু কারেকশন থাকলে করতে পারেন, এটাই বেটার স্যার। আমার কাছে তাই মনে হয়। এখানে ওই পিপিটিতে এত বেশি দেওয়া পসিবল হয় না। যেমন এই যে আরএফএল, প্রাণ আরএফএল এর যে কেস স্টাডি দেখলাম, এটা আমি পিপিটিতে নিতে গেলে অনেক ছোট হয়ে যাবে। তো এই জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন, আমি নিজেও একটু দেখছি, পড়ছি। তো না, ইভেন এইভাবেই ঠিক আছে কিছু স্যার। কিছু, আর এভাবে এটাই ঠিক আপাতত আছে এভাবে স্যার। ঠিক আছে। স্যার এইভাবে তাহলে আমরা এটা ডক ডিটেলসটা ফাইলই ঠিক পড়তে আছে পারি স্যার। স্যার। সুন্দর আছে এভাবে। তো এই জায়গায় কিছু মার্কিং করে দিচ্ছি যে যেগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, আদিবা স্যার একজন হ্যান্ড আমার রেজ করেছেন, হয়, প্লিজ আপনি বলেন। জি স্যার, আমার মনে হয় সাইফ ভাই যেটা বলতে চাচ্ছিল যে আপনার ফরম্যাটটা এটাই রাখেন, বাট সে the thing that's front of me right now, business model and expansion strategy, এটার ম্যাটেরিয়ালটা ফার্স্টে তো আপনি একবার রিডিং করেন, দেন ইউ এক্সপ্লেইন দ্য concept. So I think what Saif Bhai meant was that you directly explain the concept in your own words, and then that would make it quicker as well. We could cover more materials in a day. And we have this sheet so that we can go over it when we're at home by ourselves. I think that's what Saif এক্স্যাক্টলি meant. এক্স্যাক্টলি দিস ইজ হোয়াট আই ট্রাই টু মিন স্যার। আমার মানে কথাটা বলার উদ্দেশ্য এটা না যে ডক চেঞ্জ করে পিপিটিতে যাওয়া, আমি ওই পয়েন্টে বলি নাই। রেদার আমি বলছি স্যার আপনি যে যেরকম বোর্ড স্ট্রাকচার এন্ড ডিসিশন মেকিং এর আন্ডারে যে সাব পয়েন্ট গুলো আছে সবগুলো স্যার মানে লাইন বাই লাইন না পড়ে এই মেইন হেডিং এর আন্ডারে সাব পয়েন্ট গুলো আপনি যদি ওন ল্যাঙ্গুয়েজে সামারাইজ করে দেন, দেন আমরা পরবর্তীতে আপনার এই শিট থেকে পয়েন্ট গুলা পরে পড়ে নিলাম, তাহলে আন্ডারস্ট্যান্ডিংটা আরো বেটার হতো আর কি স্যার। আই গট ইউর পয়েন্ট। হ্যাঁ, পিপিটিতে আমি এই জন্য বলেছিলাম যে পিপিটিতে গেলে শুধু আমার এটা যাবে, এই যে বিজনেস মডেল এন্ড এক্সপানশন স্ট্র্যাটেজি যাবে, আমার এতটুকু যেত না।
ঠিক আছে, আমি এটা রেখেছিলাম এই কারণে যে এইভাবে আসার একটাই কারণ যে এই জায়গাটাতে আমি যদি একটু বলি যে এন্টায়ার সাপ্লাই চেইন, আমাদের মধ্যে থেকে যদি কেউ প্রশ্ন করে স্যার একটু সাপ্লাই চেইন নিয়ে একটু বলবেন, তো এই কারণে আমি জাস্ট এই জিনিসটা রেখেছি। হ্যাঁ, এই কারণে ওই স্যার জিনিসটাকে আপনি আমি এই হুবহু জিনিসটা রিপিট রাখেন করছি। স্যার। আহ, হ্যাঁ, স্যার এই স্ট্রাকচার শিটটাই নিয়ে থাকুক, স্যার কারণ কোনো এটা ইস্যু নাই। আমরা পাবো তো, হ্যাঁ, এটা পড়বো, এটা সুবিধা হবে। তো এই জায়গাটাতে জাস্ট এই যে কিছু কিছু জিনিস বোল্ড করা আছে, যে মাল্টি ন্যাশনাল ব্র্যান্ড, এখানে আমি এক্সাম্পল দিয়েছি। এখানে কেউ যদি কিছু বলে কন্টিনিউ ইনোভেটিং বলতে স্যার একটু বলেন আমাদের, কারণ এটাই তো আমি আপনাদেরকে দিয়ে দিব জাস্ট। হ্যাঁ, তো এই মানে এই কারণেই এই জিনিসটা রাখা। আপনি যেটা বলেছেন তাতে করে আমার স্যার আপনি লেকচার বা আমার ক্লাসটা একটু সুইফট হবে, আমার জন্য ভালো হবে, আমি একটু দ্রুত যেতে পারবো। আর এই ম্যাটেরিয়ালটা আপনাদেরকে দিবই। আর এটা রাখার লজিকটা হচ্ছে যে আমি যদি বলি যে ফ্যামিলি কন্ট্রোল ভার্সেস প্রফেশনাল ম্যানেজমেন্ট, এখন এই প্রফেশনাল ম্যানেজমেন্টটা যদি কেউ প্রশ্ন করে আমাকে, স্যার একটু কাইন্ডলি প্লিজ প্রফেশনাল ম্যানেজমেন্ট বলতে কি বোঝাচ্ছেন? হ্যাঁ, তো এই কারণে এই জিনিসটা রাখা। তো এনিওয়ে, তো স্যার দুই ধরনের মত পেয়েছি। আমার পয়েন্ট হচ্ছে স্যার আপনি বলেন। স্ট্রাকচার এটাই রাখেন স্যার। আপনি হ্যাঁ, স্ট্রাকচার পিপিটিতে যেতে হবে না স্যার, মানে এই ডকেই আপনি পড়ান, এই পয়েন্টগুলোই থাকুক, কোনো ইস্যু নাই স্যার। জাস্ট সাব পয়েন্টগুলা সামারাইজ করে দিলে স্যার আন্ডারস্ট্যান্ডিংটা বেটার হয়, লাইন বাই লাইন রিডিং পরে এক্সপ্লেইন ওকে করার চেয়ে স্যার। ওকে ওকে ওকে, ঠিক আছে, আই গট ইউর পয়েন্ট। তো ঠিক আছে, তাহলে আমাদের এই ফার্স্ট চ্যাপ্টারটা মোটামুটি ভাবে আমরা শেষ করেছি, যে জায়গা থেকে আমরা একটা কনসেপ্ট পেয়েছি যে কর্পোরেট গভর্নেন্সটা অ্যাকচুয়ালি কি। It's nothing but a set of rules and regulation that will be implemented in the organization so that an organization can run efficiently and effectively, and they can achieve their goal, and they can also sustain for the long term. That means sustainability of their business. এটি হচ্ছে কর্পোরেট গভর্নেন্সের গোল, যে একটা বিজনেস কিভাবে সাস্টেনেবল হতে পারে, একটা বিজনেস কিভাবে বছরের পর বছর উইথ ফুল পারফরমেন্স দে ক্যান কন্টিনিউ। এটাই ছিল কর্পোরেট গভর্নেন্স ইস্যু। তো এই জায়গাটাতে নতুন যে মানে মানে আলাদা যে ইস্যুটা ছিল সেটা ছিল ফ্যামিলি বিজনেস। তো ফ্যামিলি বিজনেসের সারা ওয়ার্ল্ডে ফ্যামিলি বিজনেস আছে, তো বাংলাদেশের বিজনেস গুলো মোস্টলি ফ্যামিলি বিজনেস। সেই জায়গায় কর্পোরেট গভর্নেন্সের কি কি চ্যালেঞ্জ আছে, কি কি রিকমেন্ডেশন আমাদের থাকতে পারে, কি কি লেসন্স, সেই জিনিসগুলো আমরা এই জায়গায় দেখেছি। তো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আমাদের যে নেক্সট যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে যে আপনাদের কর্পোরেট গভর্নেন্স মেকানিজম, আমরা সেই জায়গায় চলে যাব। স্যার আমরা কি পরের অধ্যায়ে যাচ্ছি? সেকেন্ড চ্যাপ্টারে আমরা যাব। আমি একটু দেখাচ্ছি সিলেবাসটা আপনাদেরকে। আমি বেসিক্যালি সিলেবাস দেখে সিলেবাস কভারের জন্য আমি চেষ্টা করছি। এই যে দেখেন এখানে কনসেপ্ট অফ কর্পোরেট গভর্নেন্স এন্ড ইটস কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক দেখতে পাচ্ছেন? জি স্যার, এরান্ডারের দেখা যাচ্ছে। যতগুলো ডিটেল কন্টেন্ট আছে, সাব কন্টেন্ট আছে, সবগুলো মোটামুটি ভাবে আমি কভার করার ট্রাই করেছি, কারণ কোশ্চেন সিলেবাস বেসড হয় বা হবে। সো সেক্ষেত্রে মোটামুটি ভাবে এখানে যা আছে সবগুলো কভার করার ট্রাই করেছি। দেখেন, কর্পোরেট গভর্নেন্স অফ ফ্যামিলি বিজনেস ভার্সেস বিজনেস কর্পোরেট গভর্নেন্স স্ট্রাকচার, হোয়াই ডু ফ্যামিলি বিজনেস ফেল, হাউ ক্যান ফ্যামিলি বিজনেস সাস্টেন ইটস পারফরমেন্স, ডেভেলপমেন্ট অফ কর্পোরেট গভর্নেন্স কোড থিওরি, কর্পোরেট গভর্নেন্স থিওরি অ্যান্ড ইটস ডেভেলপমেন্ট, এই যে যে জিনিসগুলো আছে এগুলো। সেকেন্ড চ্যাপ্টার যেটা হচ্ছে কর্পোরেট গভর্নেন্স মেকানিজম, এটা অনেক একটা বড় চ্যাপ্টার। এটা হচ্ছে একদম ডেপথ নলেজ অফ দ্য কর্পোরেট, মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে অপারেশন অফ দ্য কর্পোরেট গভর্নেন্স। যে কর্পোরেট গভর্নেন্স কে আমি অ্যাক্টিভ করতে গেলে, কর্পোরেট গভর্নেন্স কে ইমপ্লিমেন্ট করতে গেলে আমার প্রত্যেকটা কর্পোরেট গভর্নেন্স এর যে রুলস এন্ড রেগুলেশন আছে প্রত্যেকটা জায়গায় আমার কি কি থাকা উচিত, এটা হচ্ছে এই জায়গাটা। স্যার ঠিক আছে, আচ্ছা, স্যার শিওর প্লিজ। স্যার এই যে একটু সিলেবাসটাতে যান স্যার, ওইটাতে ওই জায়গায় স্যার ছোট্ট একটা যাচ্ছি ইস্যু ছিল। যাচ্ছি 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 সেই স্যার এই যে সেকেন্ড কলামে ইউ এপি ই তারপর ডি, মানে এর দ্বারা কি বোঝাচ্ছে স্যার? হোয়াটস দ্য মিনিং? আচ্ছা, এইটা এইটার ওদের একটা লেভেল আছে। হ্যাঁ, ইউএপি এন্ড ইডি,
এটা হচ্ছে লেভেল অফ স্টাডি রিকোয়ার্ড। স্যার নিচে লেখা আছে যে হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ এটা কি হ্যাঁ আন্ডারস্ট্যান্ডিংটা কি হ্যাঁ হবে? হ্যাঁ হ্যাঁ এখানে ইউতে আন্ডারস্ট্যান্ডিং, ওকে ওকে এপিতে ওকে অ্যাপ্লাইং, এন অ্যানালাইজিং, ইতে ইভ্যালুয়েটিং, সি ক্রিয়েটিং, ডি ডিসিশন মেকিং, আর আচ্ছা থ্যাংক রিমেম্বারিং। ইউ মানে ওই জিনিসগুলো ওইভাবে আপনাকে একটু থিঙ্কিং করতে হবে। থ্যাংক সেটাকে ইউ স্যার। বুঝিয়েছে। ওকে, কর্পোরেট গভর্নেন্স মেকানিজম দেখতে পাচ্ছেন না স্লাইড, এইটা ফাইলটা? জি স্যার দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, ফার্স্টলি যদি একটু ডিফাইন করি যে অ্যাকচুয়ালি কর্পোরেট গভর্নেন্স মেকানিজমটা কি। অ্যাকচুয়ালি এটা একটা প্রসেস যেখানে একটি কর্পোরেশনের যে রুলস রেগুলেশন সিস্টেম বা প্রসেস যেটা আছে সেটা সেট আপ থাকবে। ইভেন এমন ভাবে সেট আপ থাকবে যেটা যেন ইমপ্লিমেন্ট করা যায় ভেরি ইফিশিয়েন্ট এন্ড ইফেক্টিভলি ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টেক হোল্ডার। ঠিক আছে, যাতে করে যেন আপনার অল পার্টিস, দ্যাট মিনস অল স্টেক হোল্ডার্স, তাদের ইন্টারেস্টটা প্রটেক্টেড হয় অ্যান্ড প্রিভেন্ট এনি মিসকন্ডাক্ট। এখানে তিনটি ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে কর্পোরেট মিসকন্ডাক্ট, কর্পোরেট মেকানিজম এস্টাবলিশমেন্টের তিনটা জিনিস, সেটা হচ্ছে কর্পোরেট মিসকন্ডাক্ট, এনহ্যান্স অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ইমপ্রুভ ডিসিশন মেকিং। এই মেকানিজম এই তিনটা জিনিসকে এনশিওর করবে। These mechanisms help prevent corporate misconduct, enhance accountability and improve decision making. তিনটে জিনিস খুব গুরুত্বপূর্ণ। কর্পোরেট মিসকন্ডাক্ট, আমি আবার রিপিট করছি, এনহ্যান্স অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ইমপ্রুভ ডিসিশন মেকিং। এই হচ্ছে কর্পোরেট গভর্নেন্স মেকানিজম। এই মেকানিজমকে দুই ভাগে ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে ইন্টারনাল মেকানিজম, এক্সটার্নাল মেকানিজম। দ্যাট মিনস উইদিন দ্য অর্গানাইজেশনে আমার কর্পোরেট গভর্নেন্স মেকানিজম যেটা আমরা ফলো করতে পারি সেটাকে আমরা বলবো ইন্টারনাল। আর আউটসাইড অফ দ্য অর্গানাইজেশন, যেমন হচ্ছে আমাদের রেগুলেটরি বডি আছে, ইনভেস্টর আছে, কাস্টমার আছে, সাপ্লায়ার আছে, তাদের জন্য যে মেকানিজম গুলো আমরা করতে পারি তাদের, সেগুলোকে বলবো আমরা ইন্টারনাল মেকানিজম। আর উইদিন দ্য অর্গানাইজেশন হচ্ছে যারা অপারেশনে আছে, যেমন ম্যানেজমেন্ট, তো ম্যানেজমেন্টের জন্য যে আমরা কর্পোরেট গভর্নেন্সটা এনশিওর করব সেটা আমাদের ইন্টারনাল মেকানিজম হতে পারে। ইন্টারনাল কর্পোরেট গভর্নেন্স মেকানিজম, হ্যাঁ আমরা এটা পড়ে আসলাম। তো এই জায়গায় যাওয়ার আগে একটা কথা আমি কয়েকবার বলেছি, এটা আমি আরেকটু ডিফাইন করব, সেটা হচ্ছে বোর্ড অফ ডাইরেক্টর। ঠিক আছে, এর আগেও একটু কথা বলেছি বোর্ড অফ ডাইরেক্টর, এখানেও বলবো যে আমি বলেছিলাম যে বোর্ড অফ ডাইরেক্টর হচ্ছে একটা গভর্নিং বডি। এই জায়গাও ঠিক সেম একই কথা বলা আছে। They are responsible for overseeing the company's strategy and policy and ensuring financial accountability and protecting the interest of the shareholder and stakeholder. Actually, the board plays crucial role in corporate governance and decision making. Actually, boardটা হচ্ছে কি? boardটা হচ্ছে তারা একটা body, that body will conduct the organization for the interest of all the পার্টিস বলবো, সেখানে শেয়ার হোল্ডারও আছে, স্টেক হোল্ডারও আছে, যেখানে ফিনান্সিয়াল অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক ডিসিশন তারা দেখে থাকবে, তারা করে থাকবে, এগুলোর জন্য তারা অ্যাকাউন্টেবল হবে। এই হচ্ছে বোর্ড অফ ডাইরেক্টর। তো তারা কিভাবে কাজ করবে, তারা কাজ ও, আচ্ছা, তাদের ফরমেশনটা কেমন হতে পারে? তাদের ফরমেশন হতে পারে এক্সিকিউটিভ ডাইরেক্টরের একটা পার্টিসিপেশন থাকতে পারে বোর্ড অফ ডাইরেক্টরে। এক্সিকিউটিভ ডাইরেক্টর কারা? যারা হচ্ছে ডে টু ডে অপারেশনে থাকে, তারা হচ্ছে এক্সিকিউটিভ ডাইরেক্টর। নন এক্সিকিউটিভ ডাইরেক্টরের কম্বিনেশনে বোর্ড অফ ডাইরেক্টর হতে পারে। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের কম্বিনেশনে বোর্ড অফ ডাইরেক্টর হতে পারে। যারা টোটালি আনবায়াসড হবে, তারা টোটালি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হবে। কারা? যারা হচ্ছে আউটসাইড অফ দ্য অর্গানাইজেশন, ইভেন অর্গানাইজেশনের সাথে তাদের কোনো ইনভলভমেন্ট নাই। আমরা দেখে থাকবো যে হু ক্যান বি দ্য ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। বাংলাদেশের যে কর্পোরেট গভর্নেন্স কোড আছে 2018-এর, সেখানে বলা আছে হু ক্যান বি দ্য ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, সেই জায়গাতে এই জিনিসগুলো আছে। ফার্স্টলি যে এটা একটা ধারণা যে বোর্ড অফ ডাইরেক্টর বলতে আমরা কি বুঝছি, ইভেন এই বোর্ড অফ ডাইরেক্টরের মধ্যে কারা থাকতে পারে? তিন ধরনের ডাইরেক্টর আমরা বলছি। এক্সিকিউটিভ ডাইরেক্টর ইনভলভমেন্ট থাকতে পারে, নন এক্সিকিউটিভ ডাইরেক্টর ইনভলভমেন্ট থাকতে পারে, এন্ড অ্যাজ ওয়েল ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর ইনভলভমেন্ট থাকতে পারে। আচ্ছা, এই বোর্ড অফ ডাইরেক্টরের যে ভূমিকাটা,
যে রোলটা, তার মধ্যে একটা হচ্ছে ম্যানেজমেন্ট ওভারসাইট অ্যান্ড লিডারশিপ, যেখানে সিনিয়র এক্সিকিউটিভ যেমন হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার, চিফ ফিনান্সিয়াল অফিসার আর চিফ অপারেটিং অফিসার, এই সি দিয়ে যে ম্যানেজমেন্ট বা যে এক্সিকিউটিভটা তৈরি হয় তাদেরকে বলা হয় সি সুট, এদেরকে বলা হয় সি সুট। এই সি সুটদেরকে ওভারসাইট করা, এটা হচ্ছে বোর্ড অফ ডাইরেক্টর রেসপন্সিবিলিটি। এই সি সুট যারা আছে, দ্যাট ইজ সিইও যারা আছে, সিএফও যারা আছে, সিইও যারা আছে, তাদের তাদের অ্যাক্টিভিটিস কে লুক আফটার করা, তাদের দ্বারা কাজ করিয়ে নেওয়া, এটা হচ্ছে আমাদের এই বোর্ড অফ ডাইরেক্টরের হচ্ছে রেসপন্সিবিলিটি। হচ্ছে মাস্ট এনশিওর এথিক্যাল বিজনেস প্র্যাকটিস, ডেফিনেটলি। যেমন টেসলা সিইও এন্ড এক্সিকিউটিভস রিপোর্ট টু দ্য বোর্ড অফ স্ট্র্যাটেজি এন্ড ডিসিশন। এখন এই যে সিইও আছে, সিএফও আছে, দে আর লায়াবল টু দ্য বোর্ড অফ ডাইরেক্টর। বোর্ড অফ ডাইরেক্টর স্ট্র্যাটেজি মেকিং করবে, তারা পলিসি মেকিং করবে, তার ইমপ্লিমেন্টেশন হবে সিইও, সিএফও আর সিইও দ্বারা। আর ওই বোর্ডের মধ্যে এদেরও কিন্তু ইনভলভমেন্টটা আছে। আচ্ছা, দেন ইন্টারনাল অডিট অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। Internal audit and control system. It conducts independent audits to verify the financial accuracy and detect fraud, management and regularity violation. And it also ensures the compliance of internal policy. এখন বোর্ড অফ ডাইরেক্টর যে ধরনের পলিসি মেক করবে, সেই পলিসিটা কমপ্লাই হলো কিনা, সেটা ইন্টারনাল কন্ট্রোল যে আছে, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট, আইসিসি অনেক সময় বলে থাকে, অনেক জায়গায় আরো অন্য নামে আছে। তো সিম্পলি যদি বলি ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স, সেটার দ্বারা মানে নিশ্চিত হচ্ছে কিনা যে বোর্ড অফ ডাইরেক্টর যে কর্পোরেট গভর্নেন্স রুলস অ্যান্ড রেগুলেশন যেটা করেছে বা তারা যে পলিসি মেক করেছে সেটা এনশিওর হচ্ছে কিনা। শুধু ইন্টারনাল কন্ট্রোল না, ইন্টারনাল অডিট দ্বারাও সেটা কি হতে পারে, এনশিওর হতে পারে। দ্যাট মিনস ইন্টারনাল অডিট অ্যান্ড ইন্টারনাল কন্ট্রোল আলটিমেটলি তারা রিপোর্ট করবে কাকে, বোর্ড অফ ডাইরেক্টরকে। দেন ওনারশিপ স্ট্রাকচার অ্যান্ড শেয়ার হোল্ডার রাইটস। বোর্ড অফ ডাইরেক্টরের ক্ষেত্রে তাদের ক্লিয়ারলি ডিফাইন থাকবে যে শেয়ার হোল্ডার ভোটিং রাইটস অ্যান্ড ডিভিডেন্ড পলিসি কি হবে। ইভেন মাইনরিটি শেয়ার হোল্ডার যারা আছে, মাইনরিটি শেয়ার হোল্ডার বলতে যে অনেক অর্গানাইজেশন আছে যে আরেকটা অর্গানাইজেশনের মেজর শেয়ার পারচেজ করে নেয়, দ্যাট মিনস মোর দেন 50% শেয়ার পারচেজ করে নেয়। তো যারা মোর দেন 50% শেয়ার পারচেজ করে নিচ্ছে তাদেরকে আমরা বলবো কন্ট্রোলিং ইন্টারেস্ট। মেজরিটি শেয়ার যারা নিচ্ছে তাদেরকে বলবো আমরা কন্ট্রোলিং ইন্টারেস্ট। আর যারা লেস দেন 50% শেয়ার হোল্ড করে তাদেরকে বলে মাইনরিটি বা নন কন্ট্রোলিং ইন্টারেস্ট। তো এই জায়গাটাতে যারা নন কন্ট্রোলিং ইন্টারেস্টে আছে বা মাইনরিটি শেয়ার হোল্ড করে, তাদের ইন্টারেস্টেও যেন কি হয়, প্রটেক্টেড হয়। এটা বোর্ড অফ ডাইরেক্টরকে এনশিওর করতে হবে, প্রটেক্ট করতে হবে, যে তারা যেন ভোট দিতে পারে, তারা যে কোম্পানির যে পলিসি মেকিং আছে সেখানে যেন তারা ইনভলভ হতে পারে, ইন্টারফেয়ার করতে পারে। এনকারেজ অ্যাক্টিভ শেয়ার হোল্ডার পার্টিসিপেশন ইন ডিসিশন মেকিং। লাস্ট হচ্ছে কোড অফ এথিক্স অ্যান্ড কর্পোরেট ফেলোর। এস্টাবলিশেস এথিক্যাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ভ্যালুস ফর এমপ্লয়ি অ্যান্ড ম্যানেজমেন্ট। এটা বোর্ড অফ ডাইরেক্টর করে থাকবে যে এরকম একটা এথিক্যাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ভ্যালু তৈরি করবে যেটার দ্বারা এমপ্লয়ি অ্যান্ড ম্যানেজমেন্ট কমপ্লায়ের ফলে আমার গুড কর্পোরেট কালচারটা এস্টাবলিশড হবে। সিএসআর কেমন হবে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা এমপ্লয়ীদের ব্যবহারটা, কোড অফ কন্ডাক্ট যেটা আমরা বলে থাকি, সেই জিনিসগুলো কেমন হবে সেটা বোর্ড অফ ডাইরেক্টর জায়গা থেকে এটা তৈরি করা হয়ে থাকবে। যেমন এক্সাম্পল হিসেবে দিয়েছে মাইক্রোসফট এনফোর্সেস স্ট্রিক্ট কোড অফ কন্ডাক্ট ফর ইথিক্যাল ডিসিশন মেকিং। এগুলো হচ্ছে সম্পূর্ণ ইন্টারনাল কর্পোরেট মেকানিজম। দেখেন প্রত্যেকটা কিন্তু উইদিন দ্য অর্গানাইজেশন, যেমন কোড অফ কন্ডাক্ট উইদিন দ্য অর্গানাইজেশন, ওনারশিপ স্ট্রাকচার অ্যান্ড উইদিন দ্য অর্গানাইজেশন, ইন্টারনাল অডিট উইদিন দ্য অর্গানাইজেশন, তারপর সিইও, সিএফও, সিইও তারা যে কাজ করবে, তাদের যে ডেলিগেশন অফ দ্য অথরিটি, তাদের যে পাওয়ার, তাদের যে রেসপন্সিবিলিটি, তাদের যে রিপোর্টিং সিস্টেম, তাদের যে অ্যাকাউন্টেবিলিটি, সবগুলো হচ্ছে কি ইন্টারনাল মেকানিজমের পার্ট।
এবার যদি আমরা যাই এক্সটার্নাল কর্পোরেট গভর্নেন্স মেকানিজম, সেটা কোথায়, সেটা কিভাবে কাজ করে, বা সেটা কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তো প্রথমে হচ্ছে এক্সটার্নাল মেকানিজমের ক্ষেত্রে হচ্ছে যে আউটসাইড ইনফ্লুয়েন্স যারা আছে, তার মধ্যে কি মার্কেট ফোর্সেস হতে পারে। মার্কেটে যে বিভিন্ন প্রকার কম্পিটিটর আছে, বিভিন্ন প্রকার ফোর্স আছে, বিভিন্ন রেগুলেটরি অথরিটি আছে, তারা হতে পারে। শেয়ার হোল্ডারদের অ্যাক্টিভিজম, সেটার দ্বারা আমার কর্পোরেট গভর্নেন্স মেকানিজমটা আমার কিভাবে তৈরি করব, কিভাবে আমার কর্পোরেট গভর্নেন্স মেকানিজম ইফেক্টিভ হবে, অ্যাক্টিভ হবে, সেটা ডিটারমাইন হতে পারে। সেকেন্ড ওয়ান, গভর্নমেন্ট রেগুলেশন এন্ড লিগাল ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, কর্পোরেট গভর্নেন্স আমাকে এমন ভাবে তৈরি করতে হবে টু কমপ্লাই উইথ দ্য গভর্নমেন্ট রুলস এন্ড লিগাল ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, কর্পোরেট গভর্নেন্স এমন ভাবে হবে না যে আমার কোম্পানি অ্যাক্ট কে ভায়োলেট করে। কর্পোরেট গভর্নেন্স এমন ভাবে হবে না যে আমার জন্য যে অ্যাপ্লিকেবল রুলস এন্ড রেগুলেশন আছে সেটাকে ভায়োলেট করে। কর্পোরেট গভর্নেন্স এমন ভাবে হবে না যে আমার রেগুলাটরি অর্গানাইজেশন যে রুলস এন্ড রেগুলেশন দিয়েছে সেটাকে ভায়োলেট করে। তো সেটা দেখে, তো এখন রেগুলেটরি বডি দে আর দ্য এক্সটার্নাল পার্টিস, তো তাদেরকে সেন্টার করেই আমাদের কর্পোরেট গভর্নেন্স মেকানিজমটা এস্টাবলিশড হবে। তারপর হচ্ছে এক্সটার্নাল অডিট। এক্সটার্নাল অডিট কারা আছে? যারা স্ট্যাটিউটরি অডিট যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে এক্সটার্নাল অডিট। হ্যাঁ, তো আর ফিনান্সিয়াল ডিসক্লোজার, এই জিনিসগুলো এখন তাদের তো একটা ইনফ্লুয়েন্স থাকবে। এখন তাদের ইনফ্লুয়েন্সটা আমার কর্পোরেট গভর্নেন্স এর মেকানিজমের মধ্যে অ্যাডপ্ট করে আমার কর্পোরেট গভর্নেন্স মেকানিজমটাকে ইফেক্টিভ করতে হবে। যেমন একটা ইন্ডিপেন্ডেন্ট অডিটরের কোনো মতামত, কোনো অপিনিয়ন বা তার কোনো অবজারভেশন আমি কর্পোরেট গভর্নেন্স মেকানিজমের মধ্যে আমি কি করতে পারি, ইমপ্লিমেন্ট করতে পারি। দেন মিডিয়া অ্যান্ড পাবলিক স্ক্রুটিনিটি। Investigative journalism and social media expose unethical corporate practices, and negative publicity can damage reputation and stock value. দেখেন, কর্পোরেট গভর্নেন্স মেকানিজমটা আমার এমন ভাবে হবে যেন এই জিনিসগুলোকেও আমার মানে কাভার করে, মিডিয়া অ্যান্ড পাবলিক স্ক্রুটিনিটি। দেন আরেকটা পার্টি আছে, তারাও ইনফ্লুয়েন্স করে কর্পোরেট গভর্নেন্সে, খুবই চরম ভাবে ইনফ্লুয়েন্স করে, সেটা হচ্ছে ক্রেডিট রেটিং এজেন্সি অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। দে আর অলসো দ্য এক্সটার্নাল পার্টি। ঠিক আছে, তারাও কর্পোরেট গভর্নেন্স মেকানিজমকে ইনফ্লুয়েন্স করে। যেমন এজেন্সি লাইক মুডিস, S&P and Fitch assess corporate governance risks in financial market. Poor governance lead to lower credit rating and making it harder to raise fund. দেখেন, আপনার যদি খারাপ গভর্নেন্স থাকে তাহলে আমার লোয়ার ক্রেডিট রেটিং পাবেন, যেটা কিন্তু আপনার ফান্ড রেজ করতে আপনাকে প্রবলেমে ফেলবে। তার মানে এই ক্রেডিট রেটিং যারা আছে, ক্রেডিট রেটিং এজেন্সি যারা আছে, দে আর অলসো ইনফ্লুয়েন্সিয়াল পার্টি ইন কর্পোরেট গভর্নেন্স মেকানিজম। দেন নেক্সট, হাউ টু স্ট্রেংথেন কর্পোরেট গভর্নেন্স মেকানিজম। এটা আমরা কিভাবে এই কর্পোরেট গভর্নেন্স মেকানিজম স্ট্রেংথেনিং করতে পারি? আমরা যদি বোর্ড ইন্ডিপেন্ডেন্স কে বাড়াই, বোর্ড ইন্ডিপেন্ডেন্স, গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কেন আমাদের বিজনেস ফেইলিয়র করেছিল, সেই জায়গায় কিন্তু একটাই সুপারিশ ছিল যে বোর্ড ইন্ডিপেন্ডেন্স কে বাড়াতে হবে। তো বোর্ড ইন্ডিপেন্ডেন্স কে যদি আমরা বাড়াতে পারি তাহলে কর্পোরেট গভর্নেন্স মেকানিজম আমার স্ট্রঙ্গার হবে। আমরা যদি ট্রান্সপারেন্সি ইমপ্রুভ করতে পারি, দ্যাট মিনস আমাদের সকল ডিসক্লোজারে যদি আমার ট্রান্সপারেন্সি থাকে, তাহলে আমার কর্পোরেট গভর্নেন্স মেকানিজম ইফেক্টিভ হবে। ইমপ্লিমেন্ট স্ট্রং অডিট এভিডেন্স, এনশিওর ইন্ডিপেন্ডেন্ট ইন্টারনাল এন্ড এক্সটার্নাল অডিট। আমাদের ইন্টারনাল অডিট থাকবে, ইন্টারনাল কন্ট্রোল থাকবে, এক্সটার্নাল অডিট, স্ট্যাটিউটরি অডিট থাকবে। তো সেই কেসগুলো তাদের যে অপিনিয়ন, তাদের যে অডিট ফাইন্ডিংস, সেটা যদি আমরা কর্পোরেট গভর্নেন্সের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে আমার কর্পোরেট গভর্নেন্স মেকানিজম স্ট্রেংথেনিং হবে। প্রত্যেক শেয়ার হোল্ডারের রাইট, সেটা হচ্ছে মেজরিটি শেয়ার হোল্ডার অথবা মাইনরিটি শেয়ার হোল্ডার, তাদের রাইট যদি প্রটেক্ট করতে পারি তাহলে আমার হচ্ছে যে শেয়ার হোল্ডারের ইন্টারেস্টটা প্রটেক্ট হবে। একজন প্রশ্ন করেছে, স্যার ক্রেডিট রেটিং এর জন্য স্ট্যান্ডার্ড কোনো মার্কস আছে যে দেখে আমরা বুঝতে পারবো যে কোম্পানিটা ভালো বা খারাপ? ক্রেডিট রেটিং কোম্পানিগুলো তো রেটিং করে থাকে, রেটিং এর জেনারেলি A+ ভালো, AAA ভালো, তাদের একটা স্ট্যান্ডার্ড, একটা মার্কিং আছে। তো তো সেই মার্কিং দেখে আমরা বুঝতে পারি যে ওইটা ভালো না খারাপ।
বি ক্যাটাগরি মানে বি, মানে তারা এ প্লাস কে ভালো রেখেছে, ট্রিপল এ, বি, ট্রিপল বি, এইভাবে তারা একটা ক্যাটাগরি করেছে, একটা স্ট্যান্ডার্ড আছে, সেটা দ্বারা আমরা বুঝতে পারি। প্রশ্নের উত্তরটা পেয়েছেন? আচ্ছা, তারপর হচ্ছে যে আমরা কর্পোরেট গভর্নেন্স মেকানিজম স্ট্রঙ্গার করার জন্য এথিক্যাল স্ট্যান্ডার্ড, কোন কোড অফ কন্ডাক্ট আমরা বিজনেস ইমপ্লিমেন্ট করতে পারি, যে এমপ্লয়ীদের ইথিক্যাল কন্ডাক্ট কি হবে, ইথিক্যাল কোড অফ কন্ডাক্ট কি হবে, সেটা সকল এমপ্লয়ীকে যদি আমরা জানাতে পারি, তাদেরকে ট্রেন আপ করতে পারি, সেই কোড অফ কন্ডাক্টের সাথে যদি আমরা ফ্যামিলারাইজ করতে পারি, তাহলে আমার কর্পোরেট গভর্নেন্স মেকানিজম স্ট্রঙ্গার হবে। আর লাস্ট ওয়ান, প্রত্যেকটা জায়গায় আমাদের একটা সুপারিশ ছিল, সেটা হচ্ছে টেকনোলজি বেসড কর্পোরেট গভর্নেন্স করা, এআই ড্রাইভেন কমপ্লায়েন্স টুলস করা, ডিজিটাল রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম করা, যাতে করে গভর্নেন্স মেকানিজমটা আমার অনেক স্ট্রঙ্গার হবে। তো এইভাবে আমরা কর্পোরেট গভর্নেন্স মেকানিজমকে স্ট্রঙ্গার করতে পারি। কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? না স্যার। একটা কোয়েশ্চেন ছিল এখন শিওর শিওর স্যার, আমি কি রেগুলেটরি বডি এন্ড বোর্ড অফ ডিরেক্টরকে একই বিবেচনা করব, না রেগুলেটরি বডিকে আমরা এক্সটার্নাল বিবেচনা করব? ডেফিনেটলি তারা এক্সটার্নাল, রেগুলেটরি বডি ডেফিনেটলি তারা এক্সটার্নাল। ঠিক আছে, যেমন আপনি জাস্ট একটা স্টার্ট আপ বিজনেসের ক্ষেত্রে যদি চিন্তা করেন, তাহলে এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের এর আপনার লাগবে, একটা অ্যাপ্রুভাল লাগবে, তো তারা রেগুলারিটি বডি। এখন ওই এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট যখন আপনাকে অ্যাপ্রুভাল দেবে, তখন কিছু রুলস এন্ড রেগুলেশন দিয়ে দেবে, যে আপনাকে আজকে অ্যাপ্রুভাল দিচ্ছি, এক্সিস্টিং সেটআপ ইজ ওকে, বাট নেক্সট ডে যে আপনি বিজনেস রান করবেন এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এইভাবে বিজনেস রান করতে হবে। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। স্যার এক্সিকিউটিভ ডিরেক্টর আর নন এক্সিকিউটিভ ডিরেক্টরের মধ্যে পার্থক্য কি স্যার? সরি, একটু আবার প্রশ্নটা করেন। এক্সিকিউটিভ ডিরেক্টর আর নন এক্সিকিউটিভ ডিরেক্টরের মধ্যে পার্থক্য? আচ্ছা, আমাদের এই যে ডিরেক্টরদের নিয়ে ডিটেইল নিয়ে আমরা যাচ্ছি, হ্যাঁ, ওই জায়গাটাতে আনসারটা পেয়ে যাবেন, আমরা ওইটা ডিটেইল পড়তে যাচ্ছি। আচ্ছা, তো যে বলছিলেন যেটা যে রেগুলেটরি বডি আর বোর্ড অফ ডাইরেক্টরদেরকে নিয়ে, তো এখন কর্পোরেট গভর্নেন্স যখন আমাদের তৈরি হবে, এই কোড যখন তৈরি হবে, এই মেকানিজম যখন হবে, তো সেখানে ওই রেগুলেটরি বডির যে সুপারিশ আছে, সেই সুপারিশটাকে কমপ্লাই করে দেন আমরা করব। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর ডিরেক্টরের ক্ষেত্রে আমাদের ডিটেইলে যে কর্পোরেট গভর্নেন্স মেকানিজমটা হচ্ছে টোটালি মোস্টলি হচ্ছে যে আপনি ডিরেক্টরদেরকে নিয়ে, ডিরেক্টরের নেচার, রেসপন্সিবিলিটি, ডিরেক্টরের অ্যাপয়েন্টমেন্ট, ডিরেক্টরের হচ্ছে যে স্কোপ অফ দ্য ওয়ার্ক, সব এগুলো নিয়ে, তাদের ইন্ডিপেন্ডেন্স, তাদের ডাইভার্সিটি, এগুলো নিয়ে, হ্যাঁ, নাম্বার অফ ডাইরেক্টর, এক্সিকিউটিভ ডাইরেক্টর, নন এক্সিকিউটিভ ডাইরেক্টর, এগুলো নিয়ে। সো সেই জায়গাতে আনসারটা পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই বোর্ড অফ ডাইরেক্টর নিয়ে আমরা দেখব। বোর্ড অফ ডাইরেক্টর দিয়ে আমরা শুরু করব। কর্পোরেট গভর্নেন্স এর বোর্ড অফ ডাইরেক্টরের একটা বিশাল পার্ট কর্পোরেট গভর্নেন্স, তাদের ফরমেশন কেমন হওয়া উচিত, তাদের সাইজ কেমন হওয়া উচিত, এগুলো রিলেটেড যে অ্যাপ্লিকেবল রুলস এন্ড রেগুলেশন আছে, সেগুলো আমরা দেখব। আচ্ছা, প্রথমে আসি যে ফরমেশন এন্ড সাইজ অফ দ্য বোর্ড। বোর্ডের ফরমেশন কেমন হবে, দেন সাইজটা কেমন হবে, এটা দুইটা পার্সপেক্টিভে আমরা দেখব। একটা হচ্ছে কোম্পানি একটা পার্সপেক্টিভে দেখব, আর একটা হচ্ছে কর্পোরেট গভর্নেন্স যে কোড আছে, সেই কোড 2018 এর কোডে আমার এই বোর্ডের সাইজ বা বোর্ডের ফরমেশন নিয়ে কি বলেছে, এটা একটা কম্পেয়ার করে আমরা এই জায়গাটাতে দেখব। আচ্ছা, প্রথমে 1994-এ আছে, যেটা আপনারা কোম্পানি ল বা বিজনেস ল যখন পড়ছেন, তখন আপনারা পড়েছেন যে পাবলিক লিমিটেডের জন্য মিনিমাম 3 জন, আর প্রাইভেট লিমিটেডের জন্য মিনিমাম কয়জন, 2 জন বোর্ড অফ ডাইরেক্টর থাকতে হবে। এটা আপনার কোম্পানি অ্যাক্টে পড়েছেন বা পড়ছেন। আর এলিজিবিলিটির ক্ষেত্রে অনেক এলিজিবিলিটি আছে, জাস্ট একটা এখানে আমি মেনশন করেছি যে ন্যাচারাল পারসন ক্যান বি অ্যাপয়েন্টেড অ্যাজ ডাইরেক্টরস। আমরা কোডের মধ্যে বলা আছে কারা ডাইরেক্টর হতে পারে, আমরা সেখানে ডিটেইলটা দেখব, জাস্ট সিম্পলি টু গেট অ্যান আইডিয়া অ্যাবাউট
দ্য সাইজ অ্যান্ড কোয়ালিটি অফ দ্য বোর্ড অফ ডাইরেক্টর, জাস্ট আমরা এই জায়গাটা থেকে আমরা জানছি। ফরমেশনটা কি হবে? ফরমেশনটা 2018 কোডে, যেটা কর্পোরেট গভর্নেন্স কোডে যেটা বলা আছে, সেটা হচ্ছে যে মিনিমাম 5 জন আমার হতে হবে বোর্ড অফ ডাইরেক্টর, আর ম্যাক্সিমাম 20 মেম্বার্স। আর ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের ক্ষেত্রে বলছে যে টোটাল মেম্বারের 1/5 হবে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, টোটাল মেম্বারের 1/5 হবে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরস। তাহলে আমরা দেখলাম যে কোড অনুযায়ী আমাদের ডাইরেক্টরের সংখ্যাটা হবে যে মিনিমাম 5 জন আর ম্যাক্সিমাম হচ্ছে 20 জন, কিন্তু এই 10 জন হতে পারে, 12 জন হতে পারে, তাহলে টোটাল মেম্বারের 1/5 হবে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। আচ্ছা, পরবর্তীতে আছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর কি হতে পারে। আচ্ছা, তার আগে যদি আমি একটু দেখে আসি যে আমাদের ওই কোডটাতে কি কি আছে, সংক্ষেপে যদি আমি একটু দেখে আসি যে ওই কোডটাতে কি কি আছে, একদম ব্রিফলি দেখব। যে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন বেসিক্যালি এই কোডটা এস্টাবলিশ করেছে, যেখানে আমাদের মাস্ট হ্যাভ বলছে যে 5 to 20 ডাইরেক্টর, মিনিমাম 5 জন আর ম্যাক্সিমাম 20 ডাইরেক্টর থাকবে একটা লিস্টেড কোম্পানিতে। আর ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর তো থাকবেই। ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের ক্ষেত্রে বলছে কি 1/5, এটা বলছে 1/5। নতুন একটা সার্কুলার আসছে, যদি ফ্র্যাকশন হয়ে যায় তাহলে সেটাকে ইন্টিজার করে আর কি নিতে হবে। যেমন 1.2 আসছে, তাহলে আপনাকে 2 জন নিতে হবে। আগে এরকম ছিল 1.5 এর উপর হলে দেন 2 জন নিতে হতো। তো পরবর্তীতে এটা না, ফ্র্যাকশন আসলে পরবর্তীটাকেই আর কি কনসিডার করতে হবে। এটা একটা নতুন একটা নোটিফিকেশন আসছে। 1/5 অফ টোটাল মেম্বার। মেম্বার বলতে আমরা বোর্ড মেম্বারকে মিন করব। আচ্ছা, এখন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের কিছু এই জায়গাটাতে কিছু কন্ডিশনস দেওয়া হচ্ছে। প্রথমত বলছে যে ক্যান নট হোল্ড মোর দেন 1% শেয়ার। যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হবে সে ওই কোম্পানির 1%-এর বেশি শেয়ার কি করতে পারবেন, হোল্ড করতে পারবেন। মাস্ট নট হ্যাভ ফ্যামিলি টাইস, তার ফ্যামিলি টাইস থাকা যাবে না, মানে ওই ফ্যামিলির সাথে, ফ্যামিলি যদি বিজনেস হয়ে থাকে, ইভেন কোনো ফিনান্সিয়াল ইন্টারেস্ট সেখানে থাকা যাবে না। এখন বলতে পারেন যে স্যার যদি তার 1%-এর নিচে শেয়ার হোল্ডিং হয় তাহলে তার তো একটা ফিনান্সিয়াল ইন্টারেস্ট আছে। হ্যাঁ, ইন দ্যাট কেস আছে, বাট এই ক্ষেত্রে যখন তার কিন্তু শেয়ার হোল্ডিং ইন্টারেস্ট আছে। এখন কর্পোরেট গভর্নেন্সটা আমরা কেন ইমপ্লিমেন্ট করব? আমরা শেয়ার হোল্ডারের ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য। সে কিন্তু শেয়ার হোল্ডারের ইন্টারেস্ট নিয়েই কিন্তু কাজ করবে, কারণ সে নিজেও একটা শেয়ার হোল্ডার। তাহলে তার নিজের ইন্টারেস্টে যদি সে নিয়ে কাজ করে, তাহলে আলটিমেটলি মানে সকল শেয়ার হোল্ডারের ইন্টারেস্টটা প্রোটেক্টেড হবে। তার কারণে এতটুকু রেখেছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে কেউ যদি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হয় তাহলে একটা কোম্পানির শেয়ার নিতে পারবে না, এটা একটা মানে সিটিজেনশিপ রাইটস হরণ করা। তো ওই জায়গাটা থেকেও চিন্তা করে যে বেশি হোল্ডিং না, জাস্ট 1%-এর নিচে সে হোল্ড করতে পারবে। থার্ড বলছে মাস্ট নট হ্যাভ হেল্ড এক্সিকিউটিভ পজিশন ইন দ্য কোম্পানি লাস্ট 2 ইয়ার্স, মানে ওই কোম্পানিতে আপনি কোনো লাস্ট 2 বছরে কোনো এক্সিকিউটিভ পোস্টে কাজ করেছেন, এরকম হলে আপনি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হতে পারেন। থার্ড ওয়ান, লিমিটেড টু সার্ভিং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস ইন 5 লিস্টেড এট মোস্ট। আপনি এজ এ পার্সন সর্বোচ্চ 5টাই ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হতে পারবেন, 5টা কোম্পানিতে। 4টে হতে পারবেন, 5টা হতে পারবেন, বাট 6টা কোম্পানিতে এট এ টাইম আপনি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হতে পারবেন না। ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর অ্যাপ্রুভড হবে বোর্ডে, শেয়ার হোল্ডারদের সরি অ্যাপয়েন্টেড হবে বোর্ড দ্বারা, বাট শেয়ার হোল্ডার অ্যাপ্রুভ করবে। এটা একটা গুরুত্বপূর্ণ, শেয়ার হোল্ডার ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরদেরকে অ্যাপ্রুভ করবে, বাট বোর্ড তাদেরকে নিয়োগ দেবে। লাস্ট ওয়ান হচ্ছে সার্ভে ম্যাক্সিমাম 2 কনসিকিউটিভ টার্মস। সে সর্বোচ্চ 2টা টার্মে থাকতে পারবে, প্রত্যেকটা টার্ম 3 বছরের জন্য। তার মানে সর্বোচ্চ সে টানা কতদিন থাকতে পারবে? 6 বছর থাকতে পারবে একটা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। তো এইটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু ছিল যে কর্পোরেট গভর্নেন্সের ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর কারা হতে পারবে, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হওয়ার কোয়ালিটিস গুলো কি কি।
আরো কিছু কোয়ালিটিস আছে, এখানে এটা নাই, আমি সেটা একটু পরে দেখছি যে কারা কারা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হতে পারে, বাট এগুলো হচ্ছে মেজর কন্ডিশনস। আর আরেকটা আছে, সেটা হচ্ছে পার্সোনাল কোয়ালিটি। পার্সোনাল কোয়ালিটির মধ্যে হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হওয়ার জন্য আপনি ফিনান্সিয়ালি লিটারেট হওয়া লাগবে। ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হওয়ার জন্য আপনি যদি জব করেন সেক্ষেত্রে মিনিমাম 10 ইয়ার্স টপ লেভেলের মানে ম্যানেজমেন্ট লেভেলে জব করতে হবে। সেক্ষেত্রে আপনার লয়ারদেরকে যদি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর করা হয় সেখানেও একটা এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে। ইউনিভার্সিটির টিচারদেরকে যদি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর করা হয় সেক্ষেত্রে তাদেরও একটা এক্সপিরিয়েন্স, ইভেন একটা গ্রেডের কথা বলা হয়েছে, স্যালারি গ্রেড, এই গ্রেডে তাকে জব করতে হবে, এতদিন তার জব এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে সে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হতে পারে। সেগুলো ছিল পার্সোনাল কোয়ালিটিস টু বি দ্য ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। আচ্ছা, কর্পোরেট গভর্নেন্স কোডে আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু, সেটা হচ্ছে রোল ক্লিয়ারিটি। আচ্ছা, আমাদের কিন্তু ক্লাস সময়টা শেষ হয়ে গেছে। আমি ইয়েস স্যার। স্যার, আমার একটা বলেন। কোশ্চেন ছিল ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর নিয়ে। যেহেতু অল ডাইরেক্টরস মানে সব ডাইরেক্টরসরা ডিভিডেন্ড গ্রহণ করে, তারা কোনো স্যালারি পান না, সেক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর যদি 1% শেয়ারের বেশি না নিতে পারেন, সেক্ষেত্রে মানে উনি যে ফুল টাইম কাজ করবেন সেক্ষেত্রে কি উনি অনারিয়াম গ্রহণ করতে পারবেন? হ্যাঁ, ডেফিনেটলি স্যালারি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর তো অবশ্যই সে ফি পাবে। ওকে। না হলে দেখেন একটা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর সে শেয়ার হোল্ড করলো না, সে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হলো, সে কোন ইন্টারেস্টে, তারও তো কিছু পার্সোনাল ইন্টারেস্ট থাকতে হবে, সে অবশ্যই ফি পাবে। জি জি জি। আচ্ছা, ক্লাস আর বেশিক্ষণ কন্টিনিউ করবো না, 7 মিনিট কন্টিনিউ করবো, 12:40 ক্লাস শেষ করবো, ঠিক স্যার আছে? অফিসে আছে স্যার, অফিস চলছে, হ্যাঁ, অফিস থেকে পুরো 1 ঘন্টা মানে অফিসে আছে স্যার, অফিস থেকেই করতেছি। আচ্ছা, অফিস থেকেই করছেন। জি স্যার, আচ্ছা আজকে একটু সুযোগ পেয়ে গেছি তাই স্যার। আচ্ছা আচ্ছা, করেন, অফিস থেকে করেন। অফিস করে সিএমএ করাটা এক অর্থে ইজি, আরেক অর্থে ডিফিকাল্ট। অফিস করে সিএমএ করাটা ডিফিকাল্ট ইন দ্যাট সেন্স টাইম কনস্ট্রেন্ট, আর ইজি ইন দ্যাট সেন্স ইউর নলেজ ইজ ব্লেন্ডেড। আপনার নলেজ Right. ব্লেন্ডিং হচ্ছে, আপনি প্র্যাকটিক্যালি দেখছেন, আপনি নলেজ ব্লেন্ডিং এর দ্বারা, নলেজ শেয়ারিং এর দ্বারা আপনার খুব ইজিলি পাস করতে পারবেন। আর এখানে বড় যে লিমিটেশনটা সেটা হচ্ছে টাইম জি স্যার, সময়টা খুব টাইমটা মেনটেন করা খুব জটিল। দোয়া রাখবেন স্যার। স্যার, তাহলে কি আমরা বলতে পারি যে শেয়ার হোল্ডার হিসাবে উনি যে ফ্যাসিলিটি অন্যান্য শেয়ার হোল্ডার পায় উনি সেটা পাবেন, ডিভিডেন্ড বা অন্যান্য যে সুযোগ সুবিধা আছে, পাশাপাশি উনি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসাবে উনি রিমুনারেশন পাবেন। এখন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর যদি সে শেয়ার হোল্ড করে, শেয়ার হোল্ড করার ফলে সে তো শেয়ার হোল্ডার হিসেবে তার রাইটস একটা আছে। এখানে যেটা বলেছে যে মানে এখানে একটা রাইটস যেন তার না হয়, মানে কি বলবো, রাইটসটা যেন হরণ না হয়। সে যে একটা ব্যক্তি, তার একটা কোম্পানির শেয়ার তো তার কেনার রাইটস আছে। তো ওই জায়গাটা থেকে বলেছে যে সে শেয়ার হোল্ড করতে পারবে, কিন্তু সেটা বেশি না, 1%-এর বেশি না। তাই সে যখন শেয়ার হোল্ড করে তখন সে কিন্তু শেয়ার হোল্ডার। তো শেয়ার হোল্ডার হিসেবে তো তার রোলটা তো আছে, সেটা তো থাকবে। আর এই জায়গাটাতে চিন্তা করেছে যদি শেয়ার হোল্ড করে তাহলে আমার এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ক্রিয়েট হয় কিনা, দেখেছে না, হয় না। কারণ কর্পোরেট গভর্নেন্সটাকে আমরা এস্টাবলিশ করবো এই জন্য শেয়ার হোল্ডারের ইন্টারেস্টের জন্য। সুতরাং সে এজ এ শেয়ার হোল্ডার হিসেবে তার ইন্টারেস্ট আছে, সো নো প্রবলেম, তার ইন্টারেস্টে কাজ করলে আলটিমেটলি শেয়ার হোল্ডার ইন্টারেস্টে কাজ করে। জি স্যার, এই এটাই। কারণে একটা লিমিট দিয়েছে যে লেস, নট মোর দ্যান 1% সে হোল্ড করতে পারবে না, সরি, মোর দ্যান 1%-এর বেশি সে হোল্ড করতে পারবে না, তার মানে লেস দ্যান 1% সে হোল্ড করতে পারবে। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ একটা ধারা কর্পোরেট গভর্নেন্স কোডের ক্ষেত্রে আছে। দেখেন এই কোডটাকে জাস্ট আমি একটু ছোট করেছি, সেটা হচ্ছে আপনাকে আপনাদের সাথে কোডটা আমি শেয়ার করেছি গ্রুপে, এটা আপনারা পাবেন, এটা নেটে সার্চ করলেও পাবেন। আবার এই কর্পোরেট গভর্নেন্স কোড 2018, এই কোডটা জাস্ট এখানে যেভাবে আছে এটা
এগুলো একটু বুঝানো পড়ানো বা পড়া একটু আমার কাছে মনে হয় ডিফিকাল্ট। দেখেন এই 1%টা বিভিন্ন ভাবে কথা বলে দিয়েছে। হ্যাঁ, একটু জাস্ট আমরা একটু সহজ করে আমরা জাস্ট ক্লাসটা কন্টিনিউ করছি। এখানে দেখেন আমরা বলেছি যে টু মানে কনসিকিউটিভ সে দুইবার হতে পারে, এই জায়গায় কি বলছে, হু হ্যাজ নট বিন অ্যান এক্সিকিউটিভ অফ দ্য কোম্পানি ইন ইমিডিয়েটলি প্রিসিডিং টু, আচ্ছা, মানে সে এক্সিকিউটিভ হিসেবে 2 বছরের বেশি থাকতে পারবে। অনেকগুলো এখানে বলা আছে, অনেক বিষয় এখানে আসছে। স্যার ডাইরেক্টরের ক্ষেত্রে আরেকটা কোশ্চেন ছিল হ্যালো ইন্ডিপেন্ডেন্ট স্যার, ডাইরেক্টরের ক্ষেত্রে। শিওর প্লিজ, শিওর। স্যার যদি 6 হ্যালো, বছর 6 বছর পর্যন্ত একটা প্রতিষ্ঠানে থাকতে পারবে মানে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হিসেবে, কিন্তু আফটার মানে 6 বছর পর মানে তখন কি স্যার মানে সে কোনো এক্সিকিউটিভ লেভেলে বা সে ম্যানেজার লেভেলের কোনো পোস্ট হোল্ড করে কাজ করতে পারবে? এখন এই বিষয়টা বলা নেই, এই কোডে এই বিষয়টা বলা নাই। আপনি সে ধরেন আপনি 6 বছর 2 টার্মে টানা আপনি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হিসেবে নিয়োগ হলেন, আপনি 6 বছর কাজ করলেন, করার পরে আপনার ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরশিপ শেষ হয়ে গেল, তারপরে আপনি জি, যদি মেয়াদ শেষ। ম্যানেজমেন্টে যান, যদি আপনি ম্যানেজমেন্টে যান এই বিষয়ে কিছু বলা নেই। বাট যদি আপনি ম্যানেজমেন্টে যান তাহলে তো আপনি ইন্ডিপেন্ডেন্টলি আপনি ডাইরেক্টরশিপ আপনি রান করেন নাই। ও আচ্ছা, এই জায়গায় একটু কোশ্চেন ঠিক থেকেই আছে, যায়। হ্যাঁ, হ্যালো কোশ্চেন অবশ্যই থেকে যায়। তার মানে আপনি 6 বছর সেখানে এমন ভাবে ডিভোটেড ছিলেন, আপনি শুধু পার্সোনাল ইন্টারেস্টে কাজ করেছেন, 6 বছর পর সেখানে একটা এবার আপনি জবে গেছেন। আলটিমেটলি আরেকটা জিনিস হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর বা ডাইরেক্টর তো ডেফিনেটলি ম্যানেজমেন্টের উপরে, কারণ ম্যানেজমেন্ট কি করবে সেটা সেট অফ কে করবে, আর ম্যানেজমেন্ট ওভারসাইট কে করবে, লুক আফটার কে করবে, সেটা হচ্ছে আপনার এই ডাইরেক্টর, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। তো এখন আপনি যে আবার ম্যানেজমেন্টে তো ল লেভেলে আপনি যেতে পারেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি যদি যেয়ে থাকেন তাহলে তাহলে তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ক্রিয়েট হয়, তাই না? জি সেরকম কিছু বলা নেই। হ্যালো, হ্যালো স্যার, আরেকটি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম স্যার, আসসালাম। স্যার ওই যে যে কোডটা শেয়ার করছেন ওটা কোথায় পাবো স্যার? ওটা কোথায় শেয়ার করছেন? ওটা এই বাংলাদেশে কোডটা শেয়ার করেছি আপনাদের আপনাদের গ্রুপে আছে। হ্যাঁ, আপনাদের গ্রুপে আছে, আমি গ্রুপে দিয়েছি। তো গ্রুপে যদি না পান, এর আগে আমি দেখিয়েছিলাম যে আপনারা কিছু কিছু জিনিস হচ্ছে যে এই সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, যদি সম্ভব হয় আরেকবার একটু দিন স্যার, মানে আমাদের হ্যাঁ ঠিক কনভারসেশনটা আছে, না দিয়ে দিব, খুব একটু দিয়ে জটিল দিব, হয়ে সমস্যা নেই, দিয়ে দিব। সিকিউরিটি এন্ড আমার এক্সচেঞ্জ ফার্স্ট কমিশন চ্যাপ্টার ম্যাটেরিয়ালস কি চেঞ্জ হয়ে দিয়েছেন? গেছে। না, এখনো দেইনি, দিয়ে দিব। আজকে ফার্স্ট চ্যাপ্টারটা দিয়ে দিব, কনসেপ্ট অফ কর্পোরেট গভর্নেন্স এর ম্যাটেরিয়ালসটা আজকে দিয়ে দিব। থ্যাংক ইউ স্যার, দিন। আচ্ছা, আচ্ছা, রোল ক্লিয়ারিটি এটা দিয়ে শেষ করব, 12টা 40-এ শেষ করতে চেয়েছিলাম আমি, জাস্ট এই বোর্ডের যে বোর্ড ক্লিয়ারিটি দিয়ে আজকে শেষ করব। সেটা হচ্ছে বোর্ডের ফরমেশনের ক্ষেত্রে একটা রোল আছে, একটা বোর্ডের চেয়ার আছে, যেটাকে বলে চেয়ার অফ দ্য বোর্ড, তাকে বলে চেয়ারপারসন। বোর্ডের ফরমেশনের ক্ষেত্রে সিইও আসবে, চিফ এক্সিকিউটিভ অফিসার, সেও আসবে। কিন্তু কর্পোরেট গভর্নেন্সে যেটা আগে প্র্যাকটিস ছিল, পরবর্তীতে ক্লিয়ারলি করে দিয়েছে, সেটা হচ্ছে যে চেয়ারপারসন এন্ড দ্য সিইও, বাংলাদেশে বলে এমডি, রোলস মাস্ট বি হেল্ড বাই সেপারেট ইন্ডিভিজুয়ালস। বুঝতে পারলাম? দ্যাট মিনস সিইও বোর্ডের এবং এমডি আলাদা চেয়ারপারসন, হবে। হ্যাঁ, এই দুইটা সম্পূর্ণ সেপারেট পার্সন দ্বারা হবে। আরো বলেছে চেয়ারপারসন মাস্ট বি নন এক্সিকিউটিভ ডাইরেক্টর। যদি এমডি হচ্ছে এক্সিকিউটিভ ডাইরেক্টর, তার মানে যদি আলাদা মিন করে, তারপরেও ক্লিয়ার করে দিয়েছে সে অবশ্যই নন এক্সিকিউটিভ ডাইরেক্টর হবে। সিইও or এমডি ক্যান নট সাইমultaneously হোল্ড সিইও পজিশন ইন আদার লিস্টেড কোম্পানি। হ্যাঁ, বিগত সালে এটা নিয়ে একটা প্রশ্ন হয়েছিল। এখানে বলছে সিইও or এমডি ক্যান নট সাইমultaneously হোল্ড সিইও পজিশন ইন আদার লিস্টেড কোম্পানি। তার মানে এট এ টাইম এ সিইও or এমডি ক্যান নট হোল্ড টু সিইও or এমডি, মানে দুইটা প্রতিষ্ঠানের সে সিইও or এমডি সে হতে পারবে না এট এ টাইম। ক্লিয়ার? এই যে এগুলো থেকে ধরেন এমসিকিউ বা ট্রু অর ফলস কোশ্চেন করা ইজি, এগুলো আমাদের একদম টু দা পয়েন্টে জানতে হবে, দেন আমরা আনসার করতে পারবো।
তো নেক্সট ক্লাসে আমরা এই বোর্ড নিয়ে আরো ডিটেইল আলোচনা করব। আজকে এ পর্যন্ত রাখি, 12:40, যদিও 12:15-তে নির্ধারিত সময় আমাদের ক্লাসের টাইম শেষ, কিন্তু আমাকে বাড়তি নিতে হচ্ছে এই কারণে যে শেষ করতে হবে, একটু ডিটেইল দিতে যাই, এটাই হচ্ছে। আরো বলেন আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, একটু 1 মিনিট কোশ্চেন নিয়ে আমি তাহলে ক্লোজ করে দেবো আজকের ক্লাস। আসসালামু আলাইকুম স্যার। স্যার, চেয়ারম্যান আর সিইও এই দুজন যদি একজনই হয়, এটা আইনগত কোনো বাধ্যবাধকতা বা আইনগত জটিলতা হতে পারে, এরকম কিছু আছে কিনা স্যার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখেন মজার বিষয়টা দেখেন এবার। সেটা হচ্ছে যে বোর্ড অফ ডাইরেক্টরস হচ্ছে ম্যানেজমেন্টের মধ্যে কারা আছে বলেন তো আপনি? ইউএমডি আর কারা আছে? স্যার সকল এক্সিকিউটিভ লেভেলের ডিরেক্টর, ম্যানেজার, সিএফও, ডিরেক্টর সিএফও, সিনিয়র ম্যানেজমেন্ট ডিরেক্টর ইজ এ শেয়ার হোল্ডার, উনি আলাদা করে জিএম, এরাই তো এজিএম, ম্যানেজমেন্টে এটসেট্রা। আছে, তাই না? আচ্ছা, এখন ফ্যাক্ট হচ্ছে যে এই বোর্ড অফ ডাইরেক্টর তারা যে স্ট্র্যাটেজি ফর্মুলেট করবে, তারা যে পলিসি ফর্মুলেট করবে, এটি ইমপ্লিমেন্ট করবে কাদের দ্বারা? ম্যানেজমেন্টের দ্বারা ম্যানেজমেন্টের দ্বারা। বোর্ড অফ ডাইরেক্টর অ্যাপয়েন্টেড কাদের দ্বারা? অ্যাপ্রুভ কাদের দ্বারা? শেয়ার হোল্ডার দ্বারা। অ্যাপ্রুভ কাদের দ্বারা? ম্যানেজমেন্ট approved shareholders by AGM. শেয়ার হোল্ডার্স দ্বারা। এই জায়গায় কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে। শেয়ার হোল্ডার দ্বারা তারা অ্যাপ্রুভ, তারা কাজ করবে কাদের ইন্টারেস্টে? বোর্ড অফ ডাইরেক্টর, শেয়ার হোল্ডার, অল স্টেক হোল্ডার, অল স্টেক হোল্ডার। এখন তারা অল স্টেক হোল্ডারের ইন্টারেস্টে যখন কাজ করবে, ম্যানেজমেন্টের দ্বারা যখন কাজ করবে, তারাই যদি এই বোর্ড অফ ডাইরেক্টরের যদি প্রধান হয়, তাহলে প্রবলেম হচ্ছে কি হচ্ছে না? যে প্রশ্ন করেছেন সে বলেন। জি স্যার, প্রবলেম হবে স্যার, প্রবলেম হবে অবশ্যই প্রবলেম। টেকনিক্যালি যদি হয় স্যার, তাহলে এটার আইনগত স্যার কি থাকবে স্যার? আইনগত এই যে আপনি এটাকে কি বলবেন বলেন তো? এই যে দেখেন বাংলাদেশ গ্যাজেট অতিরিক্ত জুন 10/2018 গ্যাজেট ভায়োলেশন, ঠিক আছে? এই গ্যাজেট ভায়োলেশন হবে, গভর্নমেন্ট রুল ভায়োলেশন হবে। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, জি স্যার, যেমন স্যার আমি বললাম স্যার, আমাদের যেটা স্যার লার্জেস্ট একটা কোম্পানি স্যার, প্রাণা রাইফেল গ্রুপ, ওখানে স্যার চেয়ারম্যান এবং সিইও একজনই হোল্ড করে। তো বর্তমানে আছে? জি স্যার। সেক্ষেত্রে বলেন, ওরা তো লিস্টেড না, এই কারণে তো ওদেরকে ধরা যাচ্ছে না, এই কারণে তো এরা ফেল করবে। ফ্যামিলি বিজনেস কেন ফেল করছে আপনি বলে দিবেন। ফ্যামিলি বিজনেসের যখন কেস স্টাডি আসবে তখন বলে দিবেন যে তারা মানে কেন কর্পোরেট গভর্নেন্স তারা ফেল করছে, কেন তারা বিজনেস তাদের সাস্টেনেবিলিটি পাচ্ছে না। কারণ তাদের এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। তারা এখানে বোর্ড অফ ডাইরেক্টর এর যে চেয়ার আর হচ্ছে যে ম্যানেজমেন্টের যে হেড, বোথ আর সেম। জি স্যার। ক্লিয়ার স্যার। আর অধিকাংশ কোম্পানিগুলোতে এরকম। স্যার ক্যাডবেরি রিপোর্টটা কি অনেকটা এই নিয়ে আলোচনা আছে কিনা? ক্যাডবেরি রিপোর্টে হচ্ছে সেপারেশনের কথাটা বলা ছিল মনে হয়, এই কারণে হ্যাঁ, ইও এন্ড চেয়ারম্যানের রোলটা আলাদা হবে, আলাদা ছিল। জি। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আবার নেক্সট ক্লাসে আসসালামু নেক্সট আলাইকুম। উইকে দেখা হবে। ওয়ালাইকুম আসসালাম। আমি এই শীটটা আপনাদের ইয়েতে দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার।